অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৫৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম অন দ্য স্পট থেকে বরাবরের মতোই সুমন এবং রেহান, আর সাউন্ডে রয়েছে লোবান। এ সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে ৪ জন অতিথি: স্বপন, মামুন, সুফল এবং ফাইজুল। আমরা এ সপ্তাহে ডর ধারণ করেছি নরসিংদীর পরিত্যক্ত একটা শ্মশান ঘাটে। ডরের ৫৪তম পর্ব শুরু হচ্ছে এবং শুরুতেই আমরা সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছু সাউন্ড আপনাদেরকে শোনাবো। ডর মানে ভয়। ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই শিবপুরে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল স্বপন এবং মামুন। স্বপন এবং মামুনের দ্বারাই আমরা জানতে পারি আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পটের ঘটনাগুলো এবং তাদের অভিজ্ঞতাগুলো। কিরে স্বপন, বেশি দেরি করে ফেললাম? না, ঠিক তেমন বেশি লেট হয়নি আসতে। খুব একটা জ্যামে ট্যামে পড়ি নেই, বেঁচে গেছি না? অনেকটাই বেঁচে গেছে। আমাদের নরসিংদী এলাকাটা তো দেখা গেছে ঢাকা থেকে আসতে প্রবলেম হয় না আর কি। ঢাকা নরসিংদী একই বলা যায়। বলিস না, পুরা বাংলাদেশ আমাদের। কিন্তু মামুন ভাই বলেন তো, এখান থেকে আমরা স্পটে কিভাবে যাব, কিভাবে নিয়ে যাব? স্পটে আমি স্বপন আমরা একসাথে যাব, বেশি দূরে নয়। কোথায় জায়গাটা যেন? কোথায় জায়গাটা হচ্ছে আমাদের নরসিংদী শিবপুরে জয়মঙ্গল গ্রামের ওই মরাখলা স্থানে আমরা যাব। সিএনজি নিয়ে আমরা সবাই একসাথে বা দুইটা রিক্সা নিয়ে চলে গেলাম ওই স্পটে। আমরা যে টিম আছে মনে হচ্ছে 2টা সিএনজি লাগবে। তাহলে স্বপন, আমরা কি কোনোভাবে 2টা সিএনজি অ্যারেঞ্জ করতে পারি? হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করি, একটা সিএনজিতে স্বপন যাক আর একটা সিএনজিতে আমাদের সাথে মামুন যাক, কারণ ওরা দুজন জায়গাটা চেনে। ওকে ফাইন। সিএনজি একদম স্পট পর্যন্ত পৌঁছাবে? হ্যাঁ পৌঁছাবে, বাট একটু হেঁটে যেতে হবে, একটু ঝোপঝাড় জঙ্গল টাইপের আছে, বাট তখন একটু মানে রাস্তা থেকে হেঁটে ওকে, নো প্রবলেম। তাহলে প্লিজ আমরা 2টা সিএনজি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করা যায় কি স্বপন? তো ওখানে সিএনজি স্টেশন আছে, শিবপুর বাস স্ট্যান্ড সিএনজি আছে ওখানে, তো ওখান থেকে সিএনজি গেলেই আমরা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, সিএনজি নিয়ে চলে যাবো। ওকে ডান। আচ্ছা, ওখান থেকে কতক্ষণ লাগবে যাইতে সিএনজিতে? বেশি সময় লাগতে পারে না, 10 মিনিট। কলেজ গেট বাস স্টেশন থেকে 2টো সিএনজি নিয়ে আমরা ডট টিম সহ পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। আমাদের সময় লাগে 20 মিনিটের মতো। ওকে, অনেকদিন পর এমন একটা ভাবে আসতে পারছি, মানে আমি আর তুই সব সময় মানে জায়গা খুঁজতে খুব প্রবলেম হয়। আজকে কিন্তু আর প্রবলেম হয় না। আজকে প্রবলেম হয়নি, কারণ আজকে আমরা এই যে স্পটে এসে পৌঁছাইছি সেই স্পটটা নিয়ে গল্প আমাদের শ্রোতারা অলরেডি শুনেছে। আমাদের শ্রোতারা জানে এই স্পটটা কেন ভয়ঙ্কর, কেন এই জায়গাটা হন্টেড, সবই তারা জানে। ইনফ্যাক্ট আমি আর সুমন নিজেও প্রথমবার এই স্পটে একবার এসেছিলাম, বাট এবার আমরা যখন এসেছি আমরা অলমোস্ট সেই সবাইকেই এখানে নিয়ে এসেছি যারা এই স্পটে এসে এই স্পটটার সত্যতা জাহির করেছে। রাইট। এবং এই স্পটে এতদিন হয়েছে যেটা যে ম্যাক্সিমাম সময় আমি আর রেহান আপনাদেরকে জানাচ্ছি যে আসলে কোন স্পটে কি ধরনের ঘটনাগুলো ছিল। আজকে হচ্ছে যারা আছে এই স্পটের আসলে প্রকৃত ঘটনা কি, এরা এদের নিজেদের সাথে ঘটেছে এবং এরা জানে এবং তারা আমাদেরকে বলবে, আমরা সবাই শুনবো। রাইট। এবং এর কিছুটা হিন্ট কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা পেয়ে গেছে। স্বপন, মামুন, ফাইজুল ওরা সবাই মিলে আমাদেরকে রিসিভ করলো বাস থেকে নামার পরে। তখনই কিন্তু তারা অনেকটা বুঝে গেছে যে আমরা কাদেরকে নিয়ে এসেছি এবং আজকের ডর একটু স্পেশাল ভয়। তো এই ভয়টা দিয়ে আমরা শুরু করব, যেহেতু স্বপনের সাথে আমাদের কিছুটা কথা হয়েই গেছে জার্নিতে। স্বপনকেই প্রথমে জিজ্ঞেস করি যে স্বপন, আগেও ডরে এসেছো তুমি, এখন আবার এসেছো এবং এবার আবারও সেই স্পটটাতে যেখানে খুব ভয়ঙ্কর কিছু ঘটনা তোমার সাথেও ঘটেছে, মামুনের সাথেও ঘটেছে। সব ঘটনাতে আমরা যাব, বাট যেহেতু অনেক আগে এসেছিলে, প্রথমে স্বপন তোমার পরিচয়টা একটু আমাদেরকে নাও। আমি জাহাঙ্গীর আলম স্বপন, শিবপুর নরসিংদী থেকে। আমার স্টোরিটা ছিল ডরের সেকেন্ড এপিসোড কুয়াকাটা থেকে। ওইখানে থেকে আমি যে স্টোরিটা বলেছিলাম, স্টোরিটা ছিল এই যে আমরা এখানে যে বসে আছি যে প্লেসটাতে, যে গাছটা, এইখানেই ঘটনাগুলো ঘটছিল।
প্লাস ওই যে দেখা যাচ্ছে সারা বাড়িটা, ওই যে বাড়িটা কিছু অংশ দেখা যাচ্ছে, ওইখানে ঘটনাগুলো ঘটেছিল। রাইট, কুয়াকাটায় বসে আমরা স্বপনের কাছ থেকে এই জায়গাটার সম্পর্কে অনেক কিছু আমরা শুনেছি। আমরা তখনও কথা দিয়েছিলাম, আমি আর রেহান, এই জায়গাটাতে অবশ্যই একসময় যাব, এবং কথা আমরা রেখেছি, এবং সেই রাখার জন্য এই পুরো গ্রুপটা আমাদেরকে হেল্প করেছে, যারা এই গ্রুপটা রয়েছে আমাদের তাহলে সাথে। এই গ্রুপে এখন পর্যন্ত আমরা শুধু স্বপনের সাথে পরিচয় হলো, এবার মামুনের সাথে একটু পরিচয় হই। হাই, আমি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী শিবপুরে আমাদের বাড়ি। আমি স্বপন, আমরা একই এলাকার। আচ্ছা। তো আমি ঢাকায় থাকি এখন, তো অবশ্যই এখন এখানে আসি, সুমন ভাই, রেহান ভাই, আমরা এখানে আসছি। এই জায়গাটাতে আমি আগেও আসছি দিনের বেলায়, তো দিনে আসতে আমার ভয় লাগতো। এখন যে এই রাত্রবেলা এখানে আমরা আসি, এটা মানে ভাবতেই মানে গা শিরে উঠতেছে যে এই ভয়ঙ্কর জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা তো পেছনের কথায় অনেক গেছি রেহান, এবার আমরা বর্তমানে আবার ফিরে আসি। স্বপনকে দিয়ে শুরু করি। স্বপন, এই জায়গাটার পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। কোথায় এই যে আমাদেরকে স্পটগুলো দেখালেন, এই গাছটা এবং এই জায়গাগুলোর কি রহস্যটা রয়েছে? ফার্স্টে আমি লোকেশনটা আপনাদের বলি, যে লোকেশনটা হচ্ছে এটা একটা শ্মশান ঘাট। সারাবাড়ি। এখন আমাদের এলাকায় এখন সবাই এটাকে সারাবাড়ি ডাকতে রাখতে, তো এখন জায়গাটার নামই সারাবাড়ি হয়ে গেছে। সারাবাড়ি প্লাস মরাখলা, দুইটা এক পাশাপাশি। তো আমরা এখন ওইখানে বসে আছি মাঝখানে। পশ্চিম দিকে হচ্ছে বিল, হাওড়ের মতো, আর পূর্ব দিকে হচ্ছে একটু ডালু উঁচা নিচা পাহাড়ি এলাকা, আর দক্ষিণ দিকে একটু জঙ্গল টাইপের, অনেক বিশাল লম্বা জঙ্গল, আর উত্তর সাইডে যে এই জায়গাটা বসে আছি এটা হচ্ছে শ্মশান ঘাট। ওকে, শ্মশান ঘাটটা কি এখনো অ্যাক্টিভ? একটিভ বলতে না, এখন একটিভ না, দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, অনেক মানে এই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলছো যে এটা একটা শ্মশান ঘাট, কিন্তু আমরা যেখানে বসে আছি এখানে মনে হয় শ্মশানের অ্যাক্টিভিটি অনেকদিন চলে না। হ্যাঁ, এটা প্রায় 100 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমরা যেই পথ দিয়ে আসলাম সেই পথটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিক? এই যে পশ্চিম দিকে যে অন্ধকারে যে পানি দেখতে পাচ্ছেন, সামথিং পানি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে বিল। ওখানে আর কি এখনো মাছ ধরে মানুষ, তো ওইটা হচ্ছে বিল। যারা এখানে থাকতো তাদেরকে বলা হতো টিবরা। টিবরা হচ্ছে হিন্দুদের একটা বংশধর। টিপরা, বুঝতে পেরেছি। অন্য একটা জাতিগোষ্ঠী এখানে থাকতো। তো সেই জায়গাটাতে আমরা আছি, এবং যেখানে শ্মশানের বলতে যে অ্যাক্টিভিটিস বোঝায়, সেই অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, কিন্তু কিছু অ্যাক্টিভিটিস রয়ে গেছে। ওকে স্বপন, মূল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার পর যেই অ্যাক্টিভিটি গুলো চলছে বছরের পর বছর ধরে এবং রহস্যজনক ভাবে চলছে, সেই অ্যাক্টিভিটির দিকেই চলে যাই। কি ধরনের ঘটনা ঘটে এবং কেন আমরা এখানে এসেছি? প্রায় 100 বছর আগে এখানে টিবরা থাকতো। তারা পাহাড়ে থাকতো, তো তাদের যে যা লাগতো মাছ, তারা সমস্ত কিছু এখান থেকে এতটুকু এলাকার মধ্যেই তাদের জীবন ধারণ, এখান থেকে যা পাওয়া যায় সেটা নিয়েই তারা বাঁচতে থাকতো। এটাই ছিল তাদের এরিয়া। এটাই রাইট। এখানে 3 জন বন্ধু ছিল, খুবই ক্লোজ। ওই টিপরা জাতির সদস্য, টিপরা জাতির সদস্য, খুব সাহসী ছিল। বেসিক্যালি যারা এখানে আছে সবাই অনেক সাহসী। তা না হলে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুবই একটা ভয়ঙ্কর জায়গা, কিন্তু আশেপাশে জঙ্গল, তো এখানে থাকাটা কিন্তু একটা অনেক সাহসের ব্যাপার। আজকে যে অবস্থা আমরা এই কয়জন ছাড়া কিন্তু এখানে আর কোনো মানুষ আসে। বড় বিষয় চিন্তা কর যে বর্তমানে এটার যে পরিস্থিতি দেখা গেছে, আজ থেকে তুই 100 বছর আগে চিন্তা কর যে এই জায়গাটা কি পরিমাণ। ওকে, আমরা সেই ঘটনায় যাই। 3 বন্ধুর কথা বলছিলেন আপনি। হ্যাঁ, 3 বন্ধু অনেক সাহসী ছিল। তো তারা আর কি রাত্রেবেলা মাছ ধরতে যাইতো। তো একদিন দেখা গেছে রাত্রেবেলা এক ফ্রেন্ড শুয়ে আছে, তো আরেকজন আসলো যে ওই চল মাছ মারতে যাবি না আজকে, এখনো ঘুমাচ্ছিস, উঠ। তার ওয়াইফ তাকে ডেকে দিল যে এই যে উঠেন, আপনার বন্ধু চলে আসছে, মাছ মারতে যান। তারপর উনি রেডি হয়ে মাছ ধরা যে একটা যন্ত্র পল বলা হয়, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়, তার কিছু বলে নেই যে 3 বন্ধুর মাঝে এক বন্ধু যে এখন পল নিয়ে যাচ্ছে, সে মাছ ধরা গেলে প্রচুর পরিমাণে মাছ পেত। এটা একটি কারণ যে কেউ যদি মারা যায় তাকে চিতায় পোড়ানো হয়, ওইখানে একটা কাঠি রাখা হয়। রাতের বেলা যদি কেউ ওই কাঠিটা এনে যে কোনো মাছ ধরার যন্ত্রের মাঝে বেঁধে ফেলা হয়, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আচ্ছা, তো এই জন্য সে অনেক মাছ পেত। আর 2 বন্ধু মাছই পেত না প্রায়। তো সে মাছ ধরতে বের হয়ে গেল। যাওয়ার পর তার ওয়াইফ শুয়ে আছে যে একটু সকাল হয়ে যাবে, একটু কাজ টাজ করতে হবে, তার ঘুমাচ্ছে না। তো প্রায় 2 ঘন্টার মতো চলে গেল, এখনো সকাল হচ্ছে না।
তো মহিলা তো ভয় পেয়ে গেছে যে কি হলো, এখনো সকাল হচ্ছে না, উনি মাছ মারা চলে গেছে সেই কখন, তখন তো ঘড়িও ছিল না। চিন্তা করছে ও কোথায় গেল। তো একটু পর যে বন্ধুর সাথে সে একটু আগে বের হয়ে গেল মাছ ধরতে, ওই বন্ধুটা আসলো যে কি মাছ মারতে যাবি না, ও কোথায় আবার এটা দেখে তাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে আপনার সাথে না ও বের হয়ে গেল, প্রায় অনেকক্ষণ তো হয়েছে, তো আপনি এখন কোথা থেকে আসছেন, ও কোথায়? আচ্ছা, ওর ফ্রেন্ড বলতেছে যে কি বলতেছেন, আমি তো মাত্র ঘুম থেকে উঠে আসলাম, আর এত 2-3 ঘন্টা আগে তো প্রায় অনেক রাত ছিল, তো এত আগে তো আমি আসিনি, আমি তো মাত্র আসলাম। সবাই চিন্তায় আছে যে ও কোথায় গেল, একটু খোঁজ নিয়ে দেখি। তখন মশাল বানিয়ে 3-4 জন ওই মাছ ধরার যেদিকে গেছে, মানে বড় বড় যেদিকে যায় আর কি, পশ্চিম দিকে যে বললাম যে বিলটা, ওখানে নামলো। সেই বিলটাই যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই বিলটা। তো আগুন নিয়ে ওই লোকটাকে বিশ্রাইতেছে যে কোথায় গেল, বা একা মাছ মারতেছে, কোথায় মারতেছে। তো চারদিক দিয়ে বিশ্রাইতে পাইতেছে না। এই যে আমরা যে জায়গায় বসে আছি, এই যে শ্মশান ঘাটটা, উত্তর পাশে যে জায়গাটা, এখানে একটা আর কি পুকুরের মতো সামথিং আর কি যেটা আছে, দেখা পানির এক সমান হয়ে দেখা যায় না। তো ওই জায়গায় নাকি বেশি মাছ পাওয়া যায়। তো এখন কি ওখানে পানি আছে নাকি? সামথিং আছে। আচ্ছা, তারা যেটা দেখলো তখন ছিল আর দেখেছে পানিটা হাঁটু পর্যন্ত। তো দূর থেকে দেখতে পাচ্ছে যে 2টা পাও দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? বা পানিতে একটু দূরে আর কি। তার আগুন দিয়ে মানে একটু অল্প একটু দেখতে পাচ্ছে, পানির নিচে থেকে পা 2টা উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে লাফিয়ে কাছে গেল, দেখলো যে 2টা পা উপরে, আর কিছু নেই, জাস্ট বুক থেকে পাটা উপরে। তো ওরা বুঝতে পারছে যেটা ওদের যে বন্ধুটা আসছে মাছ ধরতে, খোঁজে আসছে সেই ব্যক্তিটা। মানে তাকে কি গেঁথে দেওয়া ছিল অনেকটা পর্যন্ত, পানি নিচে গেঁথে দেওয়া হয়েছিল কাদার মাঝে। আচ্ছা, পুরো একদম কাঠের মতো হয়ে গেছে। 3 বন্ধু, ওই 2 বন্ধুর সাথে আরো যারা ছিল একদম ভয় পেয়ে গেছে, যেটি কি, তার মুখে কাদা লেগে আছে, চোখ মুখ চুল সব এক হয়ে গেছে, যেহেতু এটা মাটিতে এটা আর কি পুরোটা ঢুকে গিয়েছিল। তো তারা এটা মুখটা একটু পরিষ্কার করলো পানি দিয়ে, তো এটা কাঠের মতো হয়ে গেছে। সোজা করলে দেখেছে একদিকে সোজা হয়ে গেছে, সোজা হয়ে শক্ত হয়ে গেছে। তখন যে পানি, তখন তারা দেখলো যে শ্বাস চলাচল হচ্ছে না, তখন বুঝাও যাচ্ছে না যে সে কি মারা গেছে কিনা। তখন তাকে তুলে মানে আমি একটু পরিষ্কার করে উপরে নিয়ে আসে। তখন প্রায় সকাল হয়ে গেছে। আচ্ছা, সবাই আসতেছে যেটি কি হলো। তাদের মাঝে কবিরাজ ছিল, তো কিছু মেডিসিন ট্রিটমেন্ট দিল, গাছের লতা পাতে আর কি। তো দেখলো যে লোকটা মারা গেছে। তারপর সবাই ভয় পেয়ে গেছে যে সে মাছ ধরতে কার সাথে গেল, আর সে কিভাবে মারা গেল। আর আগে আমি একটু বলছিলাম যে সে মাছ পেত অনেক বেশি, তার কারণ ছিল তার পলতে শ্মশান ঘাটের যে কাঠিটা এটা লাগানো ছিল, ওটা তার দাদা তাকে দিয়ে গেছে, যেটা তুই মাছ ধরতে যাবি অনেক মাছ পাবি। যে 2 বন্ধু মাছ পেত না, তাদের একটা আকর্ষণ ছিল এরিয়াতে যদি কেউ মারা যায়, তো চিতাতে যে কাঠিটা দেওয়া হবে, এই কাঠিটা আমরা 2 জন মিলে আনবো, দেন আমরা অনেক মাছ ধরবো। তো তাদের 2 বন্ধু একটু মন খারাপ, ওই লাশটাকে চিতায় নেওয়া হলো। তখন প্রায় রাত 10:30টার মতো বেজে গেছে, তারা এগুলো পরিচর্যা করতে রেডি করতে। তখন ওকে চিতায় নেওয়া হয়, ওই তাকে আগুনও দেওয়া হয়। তখন দেখা গেছে হঠাৎ করে বৃষ্টি নেমে চলে আসলো, চিতা আগাটা পুড়তেছে, লাশটা পুড়তেছে, 50% পুড়ে গেছে। তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, তখন আগুনও অনেক আগুন। তোর ভাবছে যে তো পুড়েই গেছে, আর অল্প একটু আছে, তো বৃষ্টি নিবার আগে এটা পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, সবাই সবাই চলে গেল যার যার বাসায়। পুরো মহল্লাটা একদম থ হয়ে আছে রাতে, সবাই ভয় পাচ্ছে। তারপর ওই যে 2 বন্ধুটা, তাদের টার্গেট ছিল যে আমাদের বন্ধু তো মারা গেছে, এখন সেই শ্মশান ঘাট থেকে সেই লাঠিটা আনতে হবে। ওই লাঠিটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা প্রচুর পরিমাণে মাছ পাবো। লেগেছে ওই আশায় সে জানে যে কাঠিটা আনতে গেলে অনেক অদ্ভুত ঘটনা তাকে ফেস করতে হবে। তবুও সে সাহস করে 2 বন্ধু গেল। তারপর একজন ঠিক করলো যে আমি যাব, তুই দূরে দাঁড়াই থাকবি। 12টা বাজলো আর কি, মানে 12টা বলতে কি প্রায় 3-4 ঘন্টা পর সবাই যখন ঘুমিয়ে পড়লো, এই যে গাছটা, এই যে একটার পাশে যে খোলা জায়গাটা, সেখানে ছিল শ্মশান, এখানেই লাশটা পোড়ানো হচ্ছে, এখানে লাশটা পোড়ানো হয়েছিল যে জায়গাটা। তো 2 বন্ধু অবশেষে শ্মশান ঘাটে এসে পৌঁছালো। তারপর এক বন্ধু দাঁড়িয়ে আছে, আর এক বন্ধু সামনে গেল কাঠিটা আনতে। তো পিছনে বন্ধুকে ভয় পাচ্ছে একটু, তবে তাকে বললো যে দেখ, যে করে হোক পিছনে তাকাবি না, আমি তো তাকাবোই না। তারপর সে দাঁড়িয়ে রইলো, যে বন্ধু যাচ্ছে কাঠিটা আনার উদ্দেশ্যে। তো সে অনেক রকম উদ্ভট ঘটনাগুলো ফেস করতে লাগলো। যাই হোক, তারপর সে যাচ্ছে, বিভিন্ন রকম শব্দ এটা ওটা দেখ, অনেক বিকট সাউন্ড, কুকুরের ডাক, শিয়ালের ডাক, সামনে কুকুর দেখতে পাচ্ছে, একটু উদা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে পিছন থেকে যে পিছনে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার আম্মু তাকে ডাকতেছে, যে এমন জোরে চিল্লাইতেছে। আম্মুটাকে ডাকতেছে মানে বুঝলাম না। তার আম্মুটা হচ্ছে যে মানে শুনতে পেতেছে যে পেছনে যে বন্ধু দাঁড়ায় ছিল
হঠাৎ করে পেছনের বন্ধু শুনতে পাচ্ছে যে তার আম্মা তাকে ডাকতেছে, ওকে, মানে বিকট শব্দে ডাকতেছে যে ওই শোন শোন। তখন সে পিছনে না তাকিয়ে আর পারলো না। স্বাভাবিক, কেউ মা যদি ডাকে তাহলে অবশ্যই পেছনে ফিরে তাকাবে। সে পিছনে ফিরে তাকানোর সাথে সাথে একটা বিকট শব্দ হলো, তার ঘাটটা ভেঙে পিঠের সাথে মিশে গেল আর সে মাটিতে পড়ে গেল। তো ওই বন্ধুটাও সে আর না তাকিয়ে পারলো না, সে ওই বন্ধুটা তাকাইছে, সে দেখতে পেল যে কাঠ গুলো নাড়াচাড়া করতেছে। লাঠি নিতে গিয়ে সে দেখলো যে ওই মরা পোড়ানোটা যেখানে আছে সেই কাঠগুলো নড়াচড়া করছে। হ্যাঁ, তারপর সে কাঠির দিকে হাত বাড়াইলো, তারপর তার আর কিছু মনে নেই। যখন সকাল হলো পরের দিন, তখন এখানে লোকজন আসছে, দেখতে পাইতেছে যে একটা লোক মাটিতে পড়ে আছে, আর যে লোকটা কাঠিতে হাত দিতে গেছিল ডর মানে ভয়। লাঠি নিতে গিয়ে সে দেখলো যে ওই মরা পোড়ানোটা যেখানে আছে সেই কাঠগুলো নড়াচড়া করছে। হ্যাঁ, যখন সে তারপর সে কাঠির দিকে হাত বাড়াইলো, তারপর তার আর কিছু মনে নেই। যখন সকাল হলো পরের দিন, তখন এখানে লোকজন আসছে, দেখতে পাইতেছে যে একটা লোক মাটিতে পড়ে আছে, আর যে লোকটা কাঠিতে হাত দিতে গেছিল ওই লোকটা একটা গাছের ডালের সাথে ঝুলে আছে। তো তাকে গাছের ডাল থেকে নামানো হলো, সে অজ্ঞান অবস্থা ওখানে ছিল। তারপর তার জ্ঞান ফিরলো, তার কাছ থেকে মানে যা হয়েছে ঘটনাগুলা শুনলো। সবাই তো পুরো অবাক যে কি হচ্ছে এটা। এখানে যারা ছিল মহল্লা সবাই ভয় পেয়ে গেছে যে কালকে মারা গেলে একজন, আজকে একজন। কিছুদিন পর এই এরিয়াটার মাঝে, এই মহল্লাটাতে আর কি, যে আমরা এখন বসে আছি, যে টানে যে ঢালু এলাকাগুলো, এখানে বাড়িঘর ছিল। কিছুদিন পর একটা মেয়ে এখানে হাঁটতেছে দুপুরবেলা, হঠাৎ করে উধাও। এই মেয়েটা আর পাওয়া যায়নি। তেমন আর কি উদ্ভূত অনেক ঘটনা ঘটছে, যা বাধ্য হয়ে এই পুরো মহল্লার যে লোক ছিল, টিবরা গোষ্ঠী, ওরা এই এলাকা ছেড়ে ইন্ডিয়া চলে যায়। মানে অনেক দূরে আর কি যে লোকজন ছিল, তারা আর কি পরে এখানে যে গেছে, দেখে যে শুধু খালি বেড়া টেরা বাড়ি ঘর ছিল, ওগুলো পড়ে আছে, চলে গেছে। তারা ইন্ডিয়া চলে গেছে, তাদের আর কোনো মানে খোঁজ পাওয়া যায়নি। তো ওইখান থেকে এই জায়গাটার নাম শ্মশানঘাট মরাখলা প্লাস ওই যে ছাড়াবাড়ি। এই কারণেই ছাড়াবাড়ি, এই কারণগুলোতে তারা ছেড়ে চলে যায় বলি। হ্যাঁ, দেন এই পাশে আরেকটা বাড়ি আমার আর কি পরিচিত আর কি, একটা কাজিনের, ওরা আসছিল, আঙ্কেলরা এখানে বাসা মানে তৈরি করছে থাকার জন্য। তো এখানে অনেক উদ্ভুত ঘটনা আপনার হয়েছিল, আমি 10 সেকেন্ড এপিসোডটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তারপর এখানে ওরা চলে যায়, তাদের টাকা পয়সা ধন সম্পদ যা ছিল এখানে রেখে চলে যায় সব। আচ্ছা, তো এই হচ্ছে শুনলাম আমরা যে কেন এই জায়গাটার নাম ছাড়াবাড়ি, এরকম বিপজ্জনক ঘটনাগুলো ঘটেছে বলেই ব্যাপারটা এভাবে এবং এসেছে। ওই যে তারাই শেষ বসতি ছিল, এরপরে আর এখানে কেউ আর বসতি গড়ে নাই। না, তারপর এখানে কেউ আসে না। এই যে এখন চারপাশ দিকে জঙ্গল। আপনি অলরেডি বলেছেন সেটা, কিন্তু রেহান একটা জিনিস চিন্তা করে দেখ, যে আমরা যেই জায়গাটায় বসে আছি এটার মধ্যে ঠিক কিছু দূর সামনেই একটা মানুষ কিভাবে মারা গেছে সেটাই ভাবছিলাম। এবং এভাবে এই যে মানে এই ব্যাকবোনের হাড়টি অনেক শক্ত, তাই না? সেইটাকে ঘুরিয়ে ভেঙে ফেলা, এই রকম শক্তি কয়টা মানুষের আছে? যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা স্বপনের সাথে কথা বলছি, যদিও আমাদের এখানে আরো অতিথি আছে, স্বপনেরই বন্ধুরা আছে। তো ছাড়াবাড়িতে বসেই ছাড়াবাড়ি কেন ছেড়ে দিয়েছে বাড়িগুলো মানুষ, সেটা আমরা তখন শুনলাম। আর এই ছাড়াবাড়িতে আমাদের সাথে অনেকজন অতিথি আছে, আর তার মধ্যে মামুনও একজন। অফকোর্স স্বপন, মামুন, ফাইজুল সবাই বন্ধু। আরো একজন আমাদের সাথে আছে, তার কথা ইচ্ছাকৃতভাবে বলছি না, আরো পরে বলবো। এবং আরো যারা আছে ধীরে ধীরে আপনারা তাদের পরিচয় পাবেন এবং তাদের ঘটনাও শুনতে পাবেন। তবে আপাতত আমরা মামুন ভাইয়ের কিছু ঘটনা শুনে নেই, কি বলি? সেটাই। হ্যাঁ, তো স্বপন যেই কথা বললো, ভয়ঙ্কর কিছু কথা স্বপন আমাদের সাথে শেয়ার করছে। তো এখন আমি যেটা বলবো সেটা আমার সাথে ঘটেছে। আচ্ছা, তো এটা আসলে খুব মানে ভয়ঙ্কর কিছু। বাড়িতে ব্যাক করি, তখন বেশিরভাগ চেষ্টা করি যাতে রাত্র না হয়। আচ্ছা, তো একদিন হলো কি, মানে আমার জরুরি ব্যাক করতে হবে, বাড়িতে আসতেই হবে আর কি। তো মানে নিরুপায় হয়ে আমি ঢাকা থেকে রওনা দিলাম। তো ঢাকা থেকে রওনা দিয়েছেন সন্ধ্যার পরে। আচ্ছা, তো ঢাকা সিলেট মহাসড়কে জার্নি করি। তো ওখানে আমি আমাদের যে বাস থেকে নেমে যে স্টেশনটাতে নামি, ওটা হচ্ছে কামারটেক। আচ্ছা, অনেকেই চিনবে কামারটেক, মরজাল, চৈতন্য, মানে পাশাপাশি আর কি। তো ওখানে নামি আর কি। সবসময় আমি চেষ্টা করতাম যে যেন রাত্র কম হয়, কিন্তু ওই দিন অনেক রাত্র হয়ে গেছে। কামারটেক আমি নামলাম প্রায় 12টা বেজে গেছে রাত্র। আচ্ছা, তো 12টা বেজে গেছে, এখন আমার জরুরি বাড়িতে যেতেই হবে, না যেতে উপায় নেই, আশেপাশে কোনো রিলেটিভ নাই। এখন আমি কি করব বুঝতেছিলাম না। নামলাম, নামার পরে দেখলাম যে আশেপাশে কিছুই নেই, মানে একেবারেই সাইলেন্ট।
আর শহরে থাকার অভ্যাস তো, মানে গ্রামের সাইলেন্ট পরিষ্কার পরিবেশটা আমার কাছে আরো বেশি সাইলেন্ট লাগছে। মানে নীরবতার চেয়ে একটু বেশি নীরব, হ্যাঁ। অন্ধকারের চেয়ে একটু বেশি অন্ধকার। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে এখন একটা রিক্সা, সিএনজি, কোনো কিছুই নেই, কোনো মানুষই নেই, শুধু স্টেশন, দোকানপাট গুলো সব বন্ধ। এখন আমাকে তো বাড়ি যেতে হবে। এখান থেকে আমি সবসময় সিএনজি করে বাড়ি যেতাম। তো সিএনজি করে যাওয়ার তো একদম 20 থেকে 25 মিনিট লাগে, কিন্তু এখন তো কিছুই নাই। এখন আমাকে বাড়িতে যেতে সিএনজিতেই 20-25 মিনিট? হ্যাঁ। দ্যাট মিন্স ওটা তো অনেক দূর। 4-5 কিলোমিটার। ওকে। ওরে বাবা, আচ্ছা। তো এখন মানে কোনো উপায় পাচ্ছি না, এখন কিভাবে যাবো আমি বুঝতেছি না নাকি। এখন কি করা যায়, রাত্র অনেক অন্ধকার, মানে কিছুটা ভয় লাগতেছিল, স্বাভাবিক, মানে একা ভয় তো অবশ্যই। লাগবেই। তো চিন্তা করলাম এখন ভয় পেলে তো চলবে না, আমাকে তো বাড়িতে যেতেই হবে। আশেপাশে যে রিলেটিভ থাকলে হয়তো বা চলে যেতাম ওখানে, কিন্তু এরকম কিছুই নেই, এখন যেতেই হবে, হেঁটে গেলেও যেতে হবে, কিছু করার নেই। আচ্ছা। তো যাই হোক, রওনা দিলাম, হাঁটা শুরু করলাম। তো মানে মেন রোড থেকে আমাদের যে সিএনজি রাস্তাটা, এটা মানে কিছুটা লোকাল। আচ্ছা। তো ওটাতে গেলাম, হাঁটতেছি 12টার পরে, একা একা হাঁটতেছি। তখন মানে নিজেকে নিজে মানে সাহস দিচ্ছিলাম যে এখন ভয় পেলে চলবে না, আমাকে নিয়েও বাড়ি যেতে হবে। তো যাচ্ছি, মানে কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি কি যে একটা কুকুর আমার সামনে দিয়ে যাচ্ছে। আচ্ছা। এটা কি হঠাৎ করে দেখতে পেলেন? হ্যাঁ, মানে জঙ্গল থেকে বের হচ্ছে নাকি কিভাবে যেন আমার সামনে আসছে। আচ্ছা। তখন আমি ভাবলাম যে একটা কুকুর তো আসতেই পারে, মানে গ্রামের মধ্যে এটা খুব স্বাভাবিক। তখন ভাবলাম যে এটা তেমন কিছু না, আমার কাছে আমি করে কুকুরের কাছে কুকুর। তো একটু পরে দেখলাম কুকুরটা চলে গেছে জঙ্গলের ভিতরে। আচ্ছা। আমি বললাম যে কোথা থেকে আসছে, কুকুর শিয়াল যেটাই হোক, মানে পাতা দিলাম না। কিছুক্ষণ পরে আবার দেখি ওইটাই। আরো কিছুক্ষণ হাঁটার পরে? হ্যাঁ, প্রথমে আমি মানে আমার থেকে বেশ কিছু দূরে ছিল, তো আবার যখন দেখলাম আমার থেকে অল্প একটু সামনে, আচ্ছা। আমি তো ভাবতেছি এটা কি, একটু আগে দেখলাম, এখন আবার সেম কুকুরটাই? হ্যাঁ, সেম কুকুরটাই। তো প্রথমে দূরে ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা। পরে যখন কাছাকাছি আসলো তখন আমি দেখলাম কি যে কুকুরটা ধবধবে সাদা। আচ্ছা। তখন আমি মানে ভয় পেয়ে গেছি যে কুকুর সাধারণত এত সাদা হয় না। আচ্ছা। আমরা ন্যাচারাল যেরকম কুকুর দেখি এত সাদা হয় না, মানে সাদা আমাদের দেশি নেড়ি হ্যাঁ। কুকুর আমরা যেগুলোকে বলি, ওগুলো সাধারণত সাদা হয় না। সাদা হয় না, হইলে এত সাদা মানে এত একবারে- সাদা হয় না, বুঝতে এটা পেরেছি। দেখার পর আমি তো মানে একটু নার্ভাস হয়ে গেলাম যে এটা তো অন্য কিছু। আচ্ছা। তো আমি কি করব, আমি পিছনে ব্যাক করতে পারতেছিলাম না, কুকুরটা সামনে মানে এদিক সেদিক করে হাঁটতেছিল, আমিও পিছনে যাচ্ছি। তো আবার দেখলাম কি এটা জঙ্গলের ভিতরে চলে গেছে। আচ্ছা। তো আমি বুঝে ফেলছি যে আমাকে কোনো কিছু একটা ফলো করতেছে। আমাদের এই রাস্তাটা হচ্ছে এরকম কামারটেক থেকে জনগণ রাস্তা। এই রাস্তাটা এতটাই সাইলেন্ট রাস্তা যে আশেপাশে অনেক দূর দূর বাড়ি, আচ্ছা। মানে পাশাপাশি কোনো বাড়ি নেই। তখন মানে আমি হাঁটা শুরু করলাম, কুকুরটা চলে গেল। তো প্রায় 1-1.5 ঘন্টা হাঁটছি, আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় না, জনগণ রাস্তা ক্রস করলাম, রাত 2টা ক্রস, কারণ সিএনজির আধা ঘন্টার মতো রাস্তা, 4-5 কিলোমিটার। তখন মানে আমি টায়ার্ড। এখন বাড়ির কাছাকাছি চলে আসছি, তখন বাড়ির পাশে আমাদের এখানে একটা জায়গা আছে, ওটা হচ্ছে অলির জারতলা বলে। আচ্ছা। কি বলেন নামটা? অলির জারতলা। আচ্ছা। এখন অলি কে ছিল বা এটা কি জন্য বলে এটা আমি জানি না। ওই জায়গাটাতে অনেক স্টোরি শুনছি, কিন্তু আমি কখনো কোনো ফেস করিনি। ওই জায়গাটা নিয়ে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ মানে ওই জায়গাটা নিয়ে একটা ভয়ের কিছু ঘটনা অলরেডি এলাকার সবাই জানতো। হ্যাঁ, সবাই মানে অনেক আগে অনেকেই ফেস করছে, আমি শুনছি, কিন্তু আমার মাঝে মানে এরকম কিছু ঘটে নাই। তো আমি ভাবলাম যে সবার থেকে শুনছি, আমি তো কিছু দেখি নাই। তারপরও আমার ভয় লাগতেছিল, কারণ যেহেতু আগে কিছু একটা কুকুরের একটা ঘটনা ঘটছে, এই রাস্তাটা অ্যাভয়েড করে আমি তো অন্যদিকে যাবো, এরকম এই উপায় নেই। এখন যাচ্ছি, চিন্তা করলাম যে না, সাহস সঞ্চয় করতে হবে, নিজেকে নিজে ঠিক রাখতে হবে। যাচ্ছি, যেই মাত্র অলির জারতলাতে গেলাম, একটা বাচ্চা, হ্যাঁ বাচ্চা, মানে শুধু হাঁটতে পারে এরকম। আমি দেখে আমি তো শিওর যে এটা অন্য কিছু, মানে এর স্বাভাবিক কিছু। এত রাত্রে এখানে সেখানে কোনো মানুষের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, বাচ্চা আসবে কোথা থেকে? হ্যাঁ, এই বাচ্চাটা আসবে কোথা থেকে? আমি চিন্তা করলাম যে আমার সামনে আগানো পসিবল না, আমাকে এনি হাউ অন্য দিক দিয়ে যেতে হবে। আমি করলাম কি, ডান পাশে ছোট একটা রাস্তা আছে, ওই দিকে নেমে গেলাম। ওই দিকে দিয়ে মানে আমার আরেকটু ঘুরে ওইটা ক্রস করতে পারলে আমি বাড়িতে চলে যাবো, আর মানে যতই হোক আমার সমস্যা হবে না। তখন আমি যখন খালি ওই রুট থেকে আরেকটু লোকালের চিকন রাস্তা ঢুকলাম, ঢুকার পরে সুমন ভাই, রেহান ভাই, আমার জীবনে আমি কোনোদিন এরকম ঘটনা ফেস করবো আমি ভাবতেই পারিনি। কি দেখেছি ওটা? মানে অবিশ্বাস্য। আমি জাস্ট খালি রাস্তা থেকে নাই অন্য রাস্তায় গেলাম, দেখি কি মানে মস্তকবিহীন একটা লাশ পড়ে আছে। ও মাই গড! আমার পুরো শরীরের রোম দাঁড়াইছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। মানে লাশটা কি তাজা লাশ ছিল? হ্যাঁ, তাজা, মানে অন্ধকার ঠিক, কিন্তু তারপর বোঝা যাচ্ছে যে মানে মাথার উপর দিয়ে কোনো কিছু গেলে যেমন মস্তক থেতলে যায় এরকম। আমি দেখে মানে আমার পা থেকে মাথা পর্যন্ত আমি পুরা শরীর কাঁপতেছি। তারপর
এখন আমি যদি ব্যাক করি, পিছনে বাচ্চাটা, সামনে লাশ, আমি নিরুপায়, কি করব বুঝতেছি না। এখন ভাবলাম লাশটা পাশ দিয়ে চলে যাবো, মানে আমার কোনো কিছু কাজ করতেছিল না, ভাবলাম পাশ দিয়ে চলে যাই। মানে একটু আগালাম, লাশটা পাশ দিয়ে যাচ্ছি, তাকালাম লাশটা দেখি কি মানে ছোট ছোট পোকামাকড়, ওই সাপ, এগুলাই মস্তক গুলো খাচ্ছে। মানে আমি কি করব বুঝতেছি না। তখন ওখান থেকে দৌড়ে মানে একটা বাড়িতে গিয়ে উঠলাম, কাছাকাছি যেই বাড়ি পেয়েছো। হ্যাঁ, যেই বাড়ি পাইছি, মানে আমার সামনে যেটা পড়ছে, দৌড়ে গিয়ে উঠছি। আমি তো এলাকায় চলে গেছি, প্রায় সামান্য একটু গেলেই আমাদের বাড়ি। তো এলাকায় চলে গেছি, গিয়ে দরজা ধাক্কা দিলাম, কাকা কাকা বলে ডাকলাম। কাকা কাকা আমার দরজাটা খুলেন। বলছে কে? বলছে আমি মামুন। বলছে মামুনকে? পরে বলছে কাকা দরজাটা খুলেন, খুব বিপদে আছে। পরে খুলছে, খোলা বলছে তুই এত রাত্রে? পরে বলছে কাকা এরকম এরকম, এখানে কি যেন আমি বুঝতেছি না। তো বলছে ভিতরে আস। বলে ভিতরে গেছি। বলছে কি হয়েছে? যে এরকম এরকম, আমি তো এরকম ভয় পাচ্ছি প্রচুর। পরে তো মানে ওরা সবাই জানে জায়গাটা ভয়ঙ্কর। আচ্ছা, তখন বললো যে তুই চিন্তা করিস না, তুই একটু বস, শেষ না, এটা কিছু না, সব ঠিক হয়ে যাবে। আমাকে বলছে কাকা আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি বাড়িতে যেতে হবে। পরে কাকা বাইক নিয়ে বের হলো, অন্য একটা রাস্তা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসলো। আর কি আপনারা একটু চেষ্টা করেন ওনাকে নিয়ে যে দেখার জন্য যে ওই বিষয়টা আসলে যেটা দেখেছেন, মানে ওই জায়গাটা যে ভয়ঙ্কর, এবং কাকা তো মানে আমাদের থেকে সিনিয়র, উনি তো জানে যে এখানে কি ঘটে। তো উনি আর প্রয়োজন মনে করে নাই যে বিষয়টা উনি বুঝতে পেরেছেন, বিষয়টা মানে বুঝতে পারছে যে এখানে কি করছে। এখানে আজকে মানে মামুনের এই স্টোরিটা থেকে অন্যরকম একটা পয়েন্ট অফ ভিউ মাথায় আসলো। সেটা হচ্ছে যে যেই বাচ্চাটাকে মামুন তুমি দেখেছিলে, এমন কি হতে পারে না যে ওই গাছটার নিচে দিয়ে যদি তুমি যেতে, তাহলে তোমার কোনো বিপদ হতো না? তোমাকে বিপদে ফালানোর জন্যই ওই বাচ্চাটাকে দিয়ে ভয় দেখিয়ে তোমাকে অন্য পথে ধাবিত করা হয়েছে। এটা হতে পারে যে বাচ্চারা সামনে থাকলে আমি আগাবো না, মানে বিকল্প রাস্তায় যাবো। আমার কিন্তু তাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। বাচ্চার চেয়ে কিন্তু একটা মস্তকহীন লাশ অনেক বেশি ভয়ঙ্কর। তাই মাঝে মাঝে মনে হয় আমাদের একটু বোঝা উচিত যে আমরা কি ভয় পাবো। ভাবতে পারি না যে এরকম একটা কিছু, ডেফিনেটলি এরকম একটা কিছু এমন রাস্তার মধ্যে দেখলে যে কারোরই খুব অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। আসলে মামুন যা দেখলো আসলে এটা সত্যি ভয়ঙ্কর। নিজে চোখে যখন ফেস করা যায় তখন আচ্ছা, আমরা তো মামুন ভাইয়ের এই একটা অভিজ্ঞতার কথা শুনলাম, তো স্বপন ভাই আরো মনে হয় তো আপনার কিছু অভিজ্ঞতা ছিল। আমার তাহলে রেহান একটু স্বপন ভাইয়ের একটা ঘটনা শুনি। তো আমার ঘটনাটা টোটালি হচ্ছে মামুন ভাইয়ের বাসা যাওয়ার পথে। মামুন ভাইদের বাসায় গেছিলেন? ওনার সাথে পরিচয় হচ্ছে আমার ফেসবুকে। আমার বাসা শিবপুর, ওনার বাসা শিবপুর, বাট ওনার বাসাটা শিবপুর থেকে একটু ভিতরে, আমার কি শিবপুর সদরে। অনেক জোর করতেছে যে আমাদের বাসা আসো, একটু দরকার আছে। বলতেছে পরে আসলে চলবে। উনি বলতেছে না, আমি আবার ঢাকা চলে যাবো, তুমি আসো, আজকে আসো, একটু কথা আছে জরুরি। শিবপুর আমাদের একটা মিলায়তনে একটা কনসার্ট ছিল, তো ভাবছি এটা শেষ করে তো শিবপুর থেকে তো সিএনজি পাওয়া হয়ে যায়, এক সিএনজি করে ওনার বাসায় চলে যাবো। জনগণ চৌরাস্তায় আমার জন্য ওয়েট করে বলছে, আমি ওখান থেকে আমাকে নিয়ে যাবে। তো এই উদ্দেশ্যে গেলাম আর কি। তখন রাত 10টা বাজে। তখন যে দেখি যে একটা সিএনজি বসে আছে আর বাকি সব সিএনজি চলে গেছে, আর সিএনজি গুলাই সিরিয়াল ভাবে চলে আর কি। আশেপাশে দোকান অফ হয়ে গেছে, 10টা বাজে যেহেতু, তো সামথিং কিছু খোলা আছে আর একটা সিএনজি আছে। আমি বললাম যে এই যে ভাই যাবেন? বলছে কোথায় যাবেন? আমি বলছি যে জনগণ চৌরাস্তা যাবো। উনি বলছে যে ঠিক আছে বসেন, একটু দেখি আর 2টা লোক হয় কিনা। আমি বলছি ঠিক আছে, আমি একটু বসি, সমস্যা নাই। তো আধা ঘন্টার মতো বসেছিলাম, কোন লোক আসছিল না। আবার ওই লোক আমার বাড়ি চলে যাবে, তারা আছেন। তো উনি বললো যে ঠিক আছে ভাই চলেন, আজকে লোক আসবে না, আমরা চলে যাব। তো উনি আমাকে নিয়ে সিএনজি করে রওনা দিলেন। তো মাঝপথে 2টা পুলিশ আমাদের সিগন্যাল দিল যে সিএনজিটা থামানোর জন্য, 3 রাস্তার মোড়ে আর কি। সিএনজিটা থামালো ড্রাইভার। তো পুলিশ কোশ্চেন করছিল তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? আমরা বললাম যে স্যার আমি শিবপুর থেকে আসছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো। তো উনি বলতেছে যে আমাদেরকে একটু হেল্প করতে হবে। ড্রাইভারকে বলতেছে যে তোমাকে 2000 টাকা দিব, ওই পাশে একটা লাশ পড়ে আছে, তো লাশটা আমরা সিএনজি করে নিয়ে যাব, বেলাবতে যাবো আর কি, লাশটাকে নিয়ে, তো আমাদের একটু দিয়ে আসবে। ড্রাইভারও বলতেছে যে এত রাতে লাশ নিয়ে যাবো। প্রথমে অস্বীকার করলো, তারপর বললো যে আপনাকে 2000 টাকা দিব, আর অনেক রিকোয়েস্ট করতেছে। তো উনি রাজি হলো যে ঠিক আছে 2000 টাকা দিলে আমি বেলাবতে দিয়ে আসবো। ওই লাশটা নিয়ে আসলো। লাশটা একদম বিশ্রী অবস্থা ছিল, তো এটা আর কি কাপড় দিয়ে মরানো ছিল, কাপড়টা রক্তে ভিজা ছিল। সিএনজির কোথায় রাখা হলো লাশটা? লাশটা ছিল রাস্তার পাশে পড়েছিল। তো আমরা বললাম যে কিসের লাশ এটা? পুলিশ বলতেছে যে আমরা এখান দিয়ে যাচ্ছি, তো দেখি যে লাশটা পড়ে আছে, তো লাশটা থানা নিয়ে যাব। তারপর লাশটা সিএনজিতে পিছনে উঠানো হয়। আমাকে বললো যে তুমি সামনে চলে যাও ড্রাইভারের সাথে, আর আমরা পিছনে 2টা পুলিশ আর লাশ, 2টা পুলিশ বসলো আর লাশটাকে কোলে নিয়ে। তো আমার একটু ভয় করতেছে যে পিছনে লাশ আর আমি সামনে, যে কি হচ্ছে এসব। আর আমার মোবাইলের চার্জে, মামুনকে ফোন দিয়ে বলছি মামুন ভাই আপনি চৌরাস্তা যে একটা স্কুল আছে ওইটার সামনে আপনি দাঁড়ান, আমি ওখানে এখন সিএনজিতে আসি, আমার মোবাইলের চার্জ নেই, মোবাইলটা অফ হয়ে যাবে। তো উনি ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো সিএনজিতে কিছু দূর যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর লুকিং গ্লাসে আমার চোখ পড়লো।
যেটা দেখলাম যে দুটা পুলিশ যে লাশটা কোলে করে নিয়েছিল, ওই পুলিশ ছিঁড়ে ছিঁড়ে লাশটা খাচ্ছে। একটা পুলিশ আর একটা পুলিশ তারা মানে হাতটা চাবিয়ে খাচ্ছে লাশের। আমি দেখে বললাম ড্রাইভারকে, এই যে ভাই দেখেন লুকিং গ্লাসটা তাকান একটু। ড্রাইভার পুরো থ হয়ে গেল, যেটা কি হচ্ছে আমার সিএনজি বলছে, এটা শুনতে পাচ্ছে না পেছনে। ফিস করে বললাম অত পিছনে না, ওরা আছে ওদের ইয়ের মতো করে, আর কর্ম শব্দ হচ্ছে। জাস্ট কর্ম শব্দ শুনে আমি তাকালাম লুকিং গ্লাসের দিকে যে পিছনে কি দেখি একটু। তারপর এটা দেখলাম ড্রাইভার আর আমি পুরো চমকে গেলাম, একটু অনেকটা ভয় পেয়ে গেলাম। সিএনজি চলতে আছে, ড্রাইভারটা ছিল অনেক সাহসী, আমাকে বললো দেখেন ভাই ভয় পেন না, এটা এক ধরনের আছে মাংস খেকু, যেটা মানুষের লাশ খেয়ে ফেলে, তো ভয় পাবেন না, হয়তো একটা মিস্টেক আমাদের সাথে হচ্ছে। তো আমি একটা নিয়ে চলে যাবো সিএনজি, যে সামনে একটা বাজার আছে জালারা বাজার, মানে যাওয়ার পথে কি একটা রাস্তাটা বিবরণটা হচ্ছে এমন, চারিদিক দিয়ে পানি, মাঝখানে একটা রাস্তা গেছে শিবপুর টু জয়নগর, এটা অনেকেই চিনে, চারিদিক দিয়ে পানি, মানে হাওড়ের মতো আর কি। আমরা দেখি পিছনে এই অবস্থা ঘটনাগুলো ঘটতেছে, দুজনই পুরো চমকে গেছি, এতটা ভয় পাইতেছিলাম যে লাশ কাছে আমাদের পিছনে বসে পুলিশ দুটা, তাদের মুখটা রক্তে লাল হয়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশটা। এগুলো সবই দুজনই দেখতে পাচ্ছ? আমরা কেউ ভয় পিছনে তাকাচ্ছি না, জাস্ট লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। ডর মানে ভয়। সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে 4 জন অতিথি, স্বপন, মামুন, সুফল এবং ফাইজুল। আমরা এ সপ্তাহে ডর ধারণ করেছি নরসিংদীর পরিত্যক্ত একটা শ্মশান ঘাটে। ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দেই। যে ঘটনা আপনার সামনে ঘটছে, দিনের আলোতে তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো দোতনার সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে। এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি। আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজে কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। যাওয়ার পথে কি একটা রাস্তাটা বিবরণটা হচ্ছে এমন, চারিদিক দিয়ে পানি, মাঝখানে একটা রাস্তা গেছে শিবপুর টু জয়নগর, এটা অনেকেই চিনে, চারিদিক দিয়ে পানি, মানে হাওড়ের মতো আর কি। এই অবস্থায় আমরা দেখি পিছনে এই অবস্থা ঘটনাগুলো ঘটতেছে, দুজনই পুরো চমকে গেছি, এতটা ভয় পাইতেছিলাম যে লাশ খাচ্ছে আমাদের পিছনে বসে পুলিশ দুটা, তাদের মুখটা রক্তে লাল হয়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশটা। এগুলো সবই দুজনই দেখতে পাচ্ছ? আমরা কেউ ভয় পিছনে তাকাচ্ছি না, জাস্ট লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। আমাদের সাহস পাচ্ছিলাম না, আমরা সাহস পাচ্ছিলাম না পিছনে তাকাবো। তো সিএনজি অনেক জোরে চালাইতেছে, ফুল গিয়ার দিচ্ছে, বাট এক সময় লক্ষ্য করলাম যে সিএনজিটা স্লো হয়ে যাচ্ছে, কে যেন পিছন থেকে সিএনজিটাকে টিনে ধরে রাখতেছে, এরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি ভাই তাড়াতাড়ি চালান না, মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না। তাই গেছে আমি ওকে সিএনজি ওরাকে বলতেছি, কিন্তু আমার মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না, বাট মুখটা লড়তেছে। তো যাই হোক বুঝলাম যে ভাই তাড়াতাড়ি যান। সিএনজিটা যেমন কেউ পিছন থেকে টেনে ধরে রাখছে, বা অনেক ভারী কিছু একটা সিএনজিতে ভর করে আছে, বা সিএনজিতে যাচ্ছে না সামনে। তারপর হঠাৎ করে সিএনজিটা লাফিয়ে উঠলো, আমরা একদম পিছনে মানে ধাক্কা খেলাম। আচ্ছা, যেন সিএনজিটাতে কেউ টেনে ধরে রাখছিল বা ভর করে আসছিল, হঠাৎ করে সিএনজিটা খালি হয়ে গেল। তারপর সিএনজি এমন স্পিডে চলতে লাগলো। এই যে ধাক্কাটা খেলো, তখন পিছনের কি অবস্থা? পিছনে তো আমরা ভয় তাকাতে পারছি না, তখন হঠাৎ করে আবার মানে সিএনজি চলতেছে, অনেক স্পিডে চলতেছে, লুকিং গ্লাস আবার তাকাতে ভয় করতেছে যে আসলে তাকালে কি দেখতে পাবো। তখন আমি একটু তাকালাম, সাহসকে তাকালাম, দেখি যে পিছনে কিছু নাই, কিছু নেই, মানে পুলিশও নাই, লাশও নেই। আমি বললাম ভাই দেখেন কিছু নাই, বলছে ভয় পাবেন না, কিচ্ছু হবে না। তো দেন জয়নগর বাজারের বটগাছের কাছাকাছি গিয়ে সিএনজিটা অফ হয়ে যায় একেবারে, আর চলতেছে না। তো তারপর সিএনজিটা একদম থেমে গেল। তারপর দুজন নামলাম, টাকা দেখলাম যে কিছু নেই, শুধু হাড়গুলো পড়ে আছে, লাশও নেই, পুলিশও নেই। হাড়গুলো তখনও আছে, একটু একটু রক্ত মাখা হাড়, আর সিএনজিটা পুরো রক্ত ভরা। সিএনজি রক্তে ভরা ছিল? রক্তে ভরা ছিল। রক্ত আসলো এমন কি যে লাশের যে সামথিং কিছু টুকরো ওখানে পড়েছিল হাড়ের সাথে, ওরা পুরো লাশটাই খেয়ে ফেলেছে। আর যখন সিএনজি চলতেছিল কর্ম অনেক শব্দ হচ্ছিল, তখন আমি ভয় কাঁপতেছিলাম, আমি প্রায় পড়ে গিয়েছিলাম। আমি তো সামনে বসছি, তো একটু জায়গা ছিল সামনে, তো ঝুলেছিলাম আর কি। ঘটার পরে তারপরে তো আপনার দেখা হয় মামুনের সাথে? না, তারপর আমরা সিএনজিটা এখানে রেখে জনগণ চলে গেলাম। তো ওখানে নাইট গার্ড আছে, ওনাদেরকে বললাম যে ভাই এমন হয়েছে,
তো জনাগড়ের পাশে ছিল আর কি ড্রাইভারের বাসা। তো ওনার এখানে নাগগেট গুলো পরিচিত ছিল যে ভাই আমার হয়েছে। ওরা বললো যে জাস্ট ভয় পাবেন না, আপনি এখানে থাকেন, সমস্যা নেই। আমি বলতেছি যে আমাকে তো আমার ওইখানে যেতে হবে, আমি কি করে যাবো, এখন গাড়িও না, আর এই অবস্থা তো আমাকে একা যাওয়া সম্ভব না। তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভারটা খুব ভালো ছিল, তার কথা আমি কোনোদিন বলতে পারবো না। তার নামটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, কারণ সে এখনো ওই সিএনজি চালাইতেছে। তো এখন যে নামটা বলে হয়তো অনেকে ভয়ে ওই সিএনজিতে উঠবে না, তাই বলতে চাচ্ছি না আর কি। তারপর আমি ভাবলাম যে না, আমার তো আজকে অনেক জরুরি একটা কাজ ছিল। একটু পর দেখলাম যে একটা বুড়ো লোক আসতেছে, সাদা পাঞ্জাবি পরানো, লাইট মেরে আর কি, টিপে টিপে টস দিয়ে আসতেছে। তো বাজে যেতে আছে, তো নাইট গার্ডের যেটা দায়িত্ব, জিজ্ঞেস করলে ভাই কোথায় যাবেন, উনি বলতেছে যে আমি জয়নগর চৌরাস্তা যাবো আমার মেয়ের বাসায়। এত রাত্রে আপনি কেন যাবেন? বলতেছে যে একটা জরুরি কাজ আছে, মানে একটা কাজে আর কি তাকে রাগ দিচ্ছে যাওয়ার জন্য, মানে তাই যাচ্ছে। তারা বললো যে নাইট গার্ডটা তাহলে হুজুর একটু দাঁড়ান, আপনি আমাদের একটা লোক আছে ওখানে যাবে, তো কিছু নিয়ে যাবেন কষ্ট করে। ও কোথায় যাবে? আমাকে দেখে বলতেছে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না। আর তোমার এমন করতেছে, কাঁপতেছে কেন? আমি ভয়ে কাঁপতেছিলাম। আচ্ছা, এই ঘটনা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না যে এটা কি দেখলাম একটু আগে। তারপর হুজুরকে শেয়ার করলাম, হুজুর বলে কিছু হবে না, আমার সাথে চলো, তোমাকে আমি ওখানে যাব, তোমাকে ওইখানে দিয়ে যাব। তো হুজুরের সাথে হাঁটতে হাঁটতে জনগণ চৌরাস্তা পৌঁছালাম, গিয়ে দেখে ওখানে মামুন দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মামুন দৌড়িয়ে আসলো যে কি ব্যাপার, এতক্ষণ লাগলো কেন? আমরা 12টা বেজে গেল। মামুনের কাছ থেকে শুনি, মামুন মানে স্বপনকে দেখে কি বোঝা যাচ্ছিল যে স্বপন ভয় পেয়ে আছে বা খুব আতঙ্কের মধ্যে আছে? স্বপন আসবে এটা আমাকে আগেই বলছে, ওকে রিসিভ করার জন্য জনগণ চৌরাস্তা আসলাম, ওখানে ওর জন্য ওয়েট করতেছি। কিন্তু যতক্ষণ সময় লাগার কথা তার থেকে অনেক সময় ওভার হয়ে গেছে, ও আসতেছে। তারপর ও যখন আসলো, তো ওকে আমি অনেকবার ফোন করছি, ওর ফোনটা বন্ধ করছি। তো আমি বললাম ওয়েট করি, ও আসবে। তো আসবে দেখলাম ও আসছে, আর ওর সাথে একটা হুজুর আসছে। তো ওকে দেখলাম, জিজ্ঞেস করলাম এত লেট হলো? ও বলছে যে অনেক ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে, পরে বলবো না, এখন চল বাসা যাই। ওরা জিজ্ঞেস করলাম ওকে, বলছে ও মানে আমি আসতে পারতেছিলাম না, ওই জালারা বাজার কাছ থেকে হুজুর আমাকে এখানে নিয়ে আসছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো স্বপন আর আমি বাড়ি চলে যাচ্ছি, তো হুজুর আবার ব্যাক করে চলে যাচ্ছে। তো হুজুর চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। তো আবার পিছন থেকে তাকালাম, তাকায় দেখি আর হুজুর নাই, হঠাৎ করেই নেই। তখন আমি চিন্তা করলাম যে ব্যাপার কি স্বপন? বলছে যে কি হচ্ছে বুঝতেছি না, অনেক ঘটনা আছে, বাসায় গিয়ে বলবো না, এখন চল, এখানে দেরি করা যাবে না, বাসায় চলে যাই। তারপরে আমরা মানে ওকে হুজুরকে আবার যে ডাকার চিন্তাটা, সেটা অ্যাকচুয়ালি কতক্ষণ পরে হয়েছিল? 5-10 মিনিট? না না না, সাথে সাথে হয়ে গেছে। প্রায় 2-3টা কাইক দিয়ে সামনে গেলাম। তারপর আবার ভাবলাম যে হুজুরকে একটা ধন্যবাদ না দিলেই নয়, এখানে আসা একা একা হেঁটে আসা পসিবল ছিল না, আমার যে কন্ডিশনটা ছিল। তখন পিছনে ফিরে তাকালাম, দুজনেই আমার আগে তাকালো মামুন ভাই, দেখলো যে হুজুর নেই। বলতেছে স্বপন এটা কি, হুজুর কই? আমিও তাকালাম, দেখি হুজুর নেই। তারপর আমি একদম থ হয়ে গেছি যে আমি কার সাথে আসলাম। এই হুজুর তো এই এলাকারই, যে এলাকা পর্যন্ত নিয়ে এসেছে তোমাকে, এই এলাকারই, বাট মামুন চিনতে পারতেছিল না। বলতেছে যে হুজুরটা কে, আমি তো চিনতে পারতেছি না। মামুনের তো চেনার কথা। না, আমিও চিনতে পারতেছিলাম। আমি প্রথম দর্শনে চিনতে পারি নাই যে হুজুরটাকে, মানে একজন লোক নিয়ে আসছে। তারপর আপনারা যখন দ্বিতীয়বার ওনার দিকে তাকালেন, মানে ওনাকে আর দেখতে পারলেন? কিছু ফিরে তাকালাম আর কি। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হলো? সবচেয়ে মিস্টেরিয়াস ম্যান তো উনি হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম স্বপনকে যে ব্যাপার কি? বলে স্বপন তো আগে যে কি হয়েছে এগুলো জানি, আমি তো এগুলো জানি। তখন স্বপন আমাকে বললো কি যে আরো ঘটনা আছে, এগুলো এখন বলা দরকার না, চল বাসায় চলে যায় তাড়াতাড়ি। পরে আমি বললাম ঠিক আছে। পরে ওকে নিয়ে আমি আমাদের বাড়িতে চলে গেলাম আর কি। তখন তো বাড়িতে যাওয়ার সময় তো আর কোনো মনে হয় কোনো প্রবলেম হয়নি। ওর কাছ থেকে সবকিছু শুনলাম, যেটা আপনারা একটু আগে সবাই শুনলাম। তো এখানে হুজুরের বিষয়টা আমরা যেটা মনে করতে পারি, সিএনজিতে যে ঘটনাগুলো স্বপনের সাথে ঘটছে, ওটা হচ্ছে হয়তো খারাপ কিছুটা ছিল, আর হুজুরটা হয়তো বা দিনদের মাঝেও মানে ভালো কিছু থাকে না, ওইটা হয়তো বা স্বপনকে সেভ করছে, এইরকম সেটা হতে পারে। সেটাই আমি এখনো মনে হলে আমার পুরো শরীর, দেখেন এই অন্ধকার জঙ্গলে বসে আছি, আমার পুরো শরীরটা এখনো দেখেছে শিউরে উঠে কাঁপতেছিল। মানে যেই সিনারি গুলো আছে শুনলাম মামুনের কাছে শুনলাম একটা লাশ, তাও আবার তার মাথা নেই, পড়ে আছে রাস্তায়। স্বপন নিজের চোখে, স্বপন এবং সিএনজি ওয়ালা দুইজন ভয় পেয়ে ভুল করেছে, এটা কিভাবে বলি? সিএনজিতে রক্ত ছিল, সিএনজিতে হাড়গোড় ছিল। তো আসলে কখন যে কি ঘটে আমরা আসলে ক্লিয়ারলি কখনোই বলতে পারি না। রেহান, আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। মানে সিএনজি নিয়ে যখন এত কথা হচ্ছিল, কিছুদিন আগের একটা ঘটনা, এই ঘটনাটা আমার সাথেই ঘটছে। আসলে এটা মানে চিন্তা করলে ঘটনা, আবার চিন্তা না করলে কোনো ঘটনাই না। আমি আমাদের এলাকায় যখন যাচ্ছিলাম, আমি গ্রামে যাচ্ছিলাম, তখন আমার এখান থেকে যাইতে যে মামুন ভাইয়ের মতো আমি খুব লেট করে আর কি, একটু আমি কিছু কাজে খুব বেশি স্লো। তো ওই দিন এত মাত্রায় স্লো ছিলাম যে খুব লেট করে রওনা দিয়েছি। তারপরে যখন একটা জায়গায় সিএনজি নিয়ে যেতে হয়, রাস্তাটা অনেক ভালো বলতে বোঝাচ্ছি যে রাস্তাঘাট পুরো পিচ ঢালা রাস্তা।
কিন্তু 10টার পর থেকে ওখানে খুব একটা যানবাহন চলাচল করে না। এটার কারণ হচ্ছে কিছু একটা জায়গা আছে যেখানে মাঝে মাঝে ডাকাতির অনেক একটা কুখ্যাতি আছে, যে ডাকাতি হয়। তো ওইখানে ডাকাতের কুখ্যাতির যে ঘটনাটা আছে, এই জন্যই 10টার পর মূলত ওইখান দিয়ে খুব কেউ বিপদে না পড়লে যাতায়াত করে না। তো আমি যখন গেছি ওই স্ট্যান্ডারে কয়েকটা সিএনজি ছিল হাতে গোনা। তো একটা সিএনজি আমি রিজার্ভ নিয়ে আর কি যেতে চাইছিলাম, যে আমি সরাসরি চলে যাব। তো টাকা ডেফিনেটলি অনেক বেশি দিতে হচ্ছে, কিন্তু তারপরেও তারা রাজি হচ্ছিল না। তো একজন দেখলাম যে মোটামুটি একটু সাহস করছে, তো সেই জন্য আমি রাজি হয়ে গেছি। তো ঘটনা হচ্ছে তার সাথে আমি কথা বলতে বলতে আসতেছি এবং এই রাস্তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং সে একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলছিল, মানে ডাকাতির ঘটনা থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে একটু ভৌতিক দিকে চলে গেছে। এবং সে যেই লোকেশনটার কথা বলে আমাকে ঘটনাটা বলতেছে, যেটা আমি জানতাম না। আমি ডাকাতির কথা জানতাম, কিন্তু ভৌতিক বিষয়টা আমার জানা ছিল না। পরে ওই জায়গায় যখন সিএনজিটা পৌঁছাইছে, ঠিক তখনই সিএনজিটা খাট করে বন্ধ হয়ে গেছে। ঠিক ওইখানে মানে কোনো কিচ্ছু নাই, আশেপাশে বাড়ি ঘর নাই, অনেক দূরে দূরে, মানে আশেপাশে হচ্ছে ক্ষেত এবং এই ক্ষেতের পরে হচ্ছে বাড়ি ঘর। মানে অনেক জোরে যদি তুই চিল্লাস তাহলে হয়তোবা কেউ শুনতে পাবে কিনা সন্দেহ আছে। তো ওইখানে যখন তো উনি নিচে নামা একটু দেখতেছে যে কই, আমি মোবাইলের টর্চ ওনারে ধরছি যে দেখেন কি হচ্ছে। তো এইদিকে সিএনজির আবার সামনের যে হেডলাইটটা, মানে এটা হচ্ছে একবার আপ ডাউন করতেছে, আসতেছে যাচ্ছে। তো এই ফাঁকে যখন বেশি দূর পর্যন্ত যায় না, সিএনজির আলো এমনি তো খুব বেশি দূর যায় না, ছোট তো আপ ডাউন যখন করতেছে, আমরা দূর থেকে দেখতেছি কি কিছু একটা হাইটে আসতেছে। আমাদের আমরা যেই দিকে যাব সেই অপোজিট দিক থেকে আসতেছে, কিছু একটা হেঁটে আসতেছে। এবং এটা খুব সম্ভবত মহিষ বা এই ধরনের কোন একটা মানে প্রাণী জাতীয় কিছু, একটু বেশ বড় টাইপ। তো এটা মানে প্রথমে বুঝতে পারিনি, তখন সিএনজি ড্রাইভার একটু ভয় পেয়ে গেছে। উনার ভয় দেখে আমি সত্যি কথা বলে আমি নিজেও ভয় পেয়ে গেছি। যে মানে হঠাৎ করে এই সময়ে এরকম জিনিস এইখানে কোত্থেকে আসলো। তারপর এবং কপাল ভালো, ওই দিন ঠিক এই সময়ে 2-1 মিনিটের মধ্যে ওই রাস্তাটাতে আবার পুলিশ টহল দেয়, রাতের বেলা পুলিশের জিপ গাড়ি টহল দেয়। তো ঠিক এমন সময় পুলিশ আবার আসছে, মানে আমরা যে দিক থেকে আসছিলাম ওই পেছন দিক থেকে পুলিশের জিপটা আসছে। পুলিশ আসছে এই জন্য যে হঠাৎ এখানে লাইট জ্বলতেছে, নিতেছে, ঘটনা কি। পরে ওরা আসার পরে আমরা বললাম যে এই অবস্থা। তখন ওরা একটু দয়া পরবশ হয়ে ওই যে সিএনজিটা পুলিশের জিপ গাড়ির সাথে বেঁধে বলছে যে, কারণ ওরা আমরা বলছিলাম যে এইখানে যদি ছেড়ে যায় একটা বিপদের ঘটনা, তো ওরাও ছাড়ে নাই, ঠিক আছে চলেন। তো ওই সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুলিশের গাড়িটা যখন আসছে, ওদের যে এত হেডলাইটের আলোতে দেখলাম, ওইখানে কিন্তু ওই প্রাণীটার কোনো অস্তিত্বই দেখতে পাইনি, কিচ্ছু ছিল ওইটা আর দেখতে পাসনি, কিছুই নাই ওইখানে, একদম নর্মাল ফাঁকা রাস্তা, কিচ্ছু দেখা যায় না। মানে জাস্ট ওইটা আমি সিরিয়াসলি দুজন, আমি আর সিএনজি ড্রাইভার তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছি, উনি বলে ভাই কি হলো এটা জানি দেখলাম। ঠিক ওই জায়গাটায় সেই সিএনজিটা থেমে গেল, বন্ধ হয়ে গেল। এটাও একটা, এই তো যদি চিন্তা করি অনেক ভাবে তাইলে হয়তো অনেক কিছু, আর নাহলে টেকনিক্যাল ফল্ট, দুর্ভাগ্যবশত ওই জায়গার মধ্যে নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিছু জায়গায় মনে হয় আছে যেখানে গেলে আসলেই কিছু না কিছু ঘটবেই, জানি না আজকে এখানেই কিছু ঘটে যায় কিনা। বিষয়টাই এমন, কখনোই মিলে না, আমরা সবাই একসাথে থাকলে ভয়। আচ্ছা, তো মামুন ভাই, আমরা যেটা ডট টিমের কাছে শুনেছিলাম আপনার নিজের আরো কিছু ঘটনা আছে, সো আমরা একটু সেই ঘটনার দিকে যাই এবার। হ্যাঁ, আমার আরেকটা ঘটনা, ওটাও আমি এখন বলি সবার সাথে। প্লিজ আমরা শুরু থেকে ঘটনাটা শুনি। হ্যাঁ, তো তখন আমি গ্রামে থাকতাম, বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। আমাদের গ্রামে হচ্ছে আমাদের বাড়ির পাশে বিল আছে, পুকুর, বিল। তো ওইগুলায় প্রচুর মাছ আসে আর কি আমাদের এদিকে। বিল বা ওই যে পানি আসে, মাছ, এগুলো কিন্তু স্বপন দেখছে সবকিছু। আমার মাছ ধরার অনেক নেশা, আমি মাছ ধরতে পারি প্রচুর। ওখানে আমাদের বর্ষাকালে পানি যখন কমে যায়, তখন মানে মাছ ধরার প্রচুর একটা ইয়া থাকে সবার মাঝে। তখন পলো, মানে অনেক হয়তো চিনবে, পলো দিয়ে মাছ ধরে আর কি। তো ওইটা দিয়ে আমরা মাছ ধরতাম। মানে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে এরকম যে খুব বুড়ে যেতে হবে। আচ্ছা, বুড়ে যাওয়া লাগবে, যে যত বুড়ে যেতে পারে মাছ তত বেশি হবে। তো ওইটা করতাম নিয়মিত, ওই মাছ ধরতাম পলো দিয়া। অনেকে যেত, 10 জন 15 জন সবাই মিলে মাছ ধরতাম। তো ওই যে মাছ ধরতাম, মানে খুব বুড়ে উঠতে হবে, এটা আমার মানে নেশা হয়ে গেছে একবারে। আচ্ছা, ঘুমাতে যাওয়ার আগে আমার এটাই চিন্তা যে আমাকে বুড়ে উঠতে হবে, মাছ ধরতে হবে। তো একদিন মানে এই চিন্তা নিয়ে ঘুমাচ্ছে যে আমি বুড়ে উঠে মাছ ধরতে যাবো। তখন ঘুমের মধ্যে আমি শুনতেছি কি যে আমাকে, আমার প্রতিবেশী একজন মাছ ধরতে যায়, ও এসে বলতেছে কি, এই মামুন তাড়াতাড়ি উঠ, সকাল হয়ে যাচ্ছে। কয়েকবার বলার পরে আমি একটু সজাগ হয়েছি, কে বলছে, আমি অমুক, তাড়াতাড়ি আয়, সকাল তো হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি।
পরে ও বলছে আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আয়। এটা বলে ও চলে গেছে। তো এই যে আমাকে ডাকতেছিল, আমি সজাগ হইয়া আমি বললাম কি পলোটা নিয়ে আর মাছ ধরার ইয়েটা নিয়ে আমি মানে রওনা হয়ে গেলাম। কয়টা বাজে কি অবস্থা আমি কিছু জানি না। আমাকে একজন ডাকে গেছে, আমি চলে গেছি, ভাবছি যে ও আগেই চলে গেছে, আমি লেট করে ফেলতেছি, আমি আরো তাড়াতাড়ি করে চলে গেলাম। যাওয়ার পরে ওখানে পানিতে নামার আগে আমরা প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে সবাই আসার জন্য ওয়েট করি, সবাই একসাথে নামি, নাইমা মাছ ধরি। তো ওইখানে যাই দেখি আমি একটা লোকও নেই। চিন্তা করলাম যে এখনো কেউ আসে নাই, আমি কি সবার আগে চলে আসলাম? তখন ভাবলাম যে আমাকে যে ডাইকে আসছে ও তো আসার কথা, আর কেউ না আসলে ও কোথায়, ও তো নাই। পরে বললাম যে ও হয়তো বা কোথাও আশেপাশে কোথাও গেছে, আসবে হয়তো, আমি একটু ওয়েট করি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কেউ আর আসে না। আমার একটু ভয় লাগতেছে যে প্রতিদিন সবাই এত লোক আসে, আজকে কেউ আসতেছে না কেন, আর আমাকে যে ডেকে আসছে সে কোথায়? তখন আমি অপেক্ষা করতেছি, 2 জন লোক আসছে। তো আমরা প্রতিদিন যারা একসাথে মাছ ধরি ওরা কিন্তু সবাই মোটামুটি চিনি, ওই 2 জন লোককে আমি চিনি না। আচ্ছা, মানে 2 জন লোক আসছে, অনেক কালো। তো বললাম যে কে এগুলো, চিনি না কিছু না। বললাম যাই হোক, যাই আসছে পাশের গ্রাম থেকে হতে পারে, হ্যাঁ হয়তো বা অপরিচিত, প্রথমবারের মতো আসছে এরকম। তো ওরা বললো কি মামুন ভাই চলেন নেমে যাই। বলছে আরো তো অনেক আসবে, সবাই আসুক। বলছে আজকে কেউ আসবে না, আজকে আমরা 3 জনেই মাছ ধরবো, অনেক বেশি মাছ পাবো। তো বললাম একটু অপেক্ষা করি। বলছে না এখনই নামেন না, দেখেন প্রচুর মাছ আছে আজকে। পরে মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে 3 জন নেমে গেলাম। নামার পরে আমি সবসময় মাছ ধরি। তো ওরা বলতেছে কি মামুন ভাই এইদিকে মাছ বেশি, এইদিকে মাছ বেশি, এবং কথাগুলো মানে স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক লাগতেছিল আমার কাছে। কিরকম? মানে সবসময় আমরা একজনের সাথে একজন কথা বলি মাছ ধরতে গেলে, একজন আরেকজনকে ডাকি, ওরকম না, এর থেকে একটু মানে অন্য টাইপের কণ্ঠস্বরে কোনো ধরনের একটু পরিবর্তন। তখন আমি এটা ততটা গুরুত্ব দিতেছি না। আমাকে খালি বলতেছে কি মামুন ভাই এইদিকে মাছ বেশি, এইদিকে মাছ বেশি। তো ওরা যেদিকে বলতেছে আমি ওই দিকেই যাচ্ছি। তো যাচ্ছি তো দেখলাম কি অনেক মাছ, আসলে অনেক মাছ আছে। তো ওরা আমি মাছ দেখাই দিচ্ছে, আমি মাছ ধরতেছি, মানে মাছ ধরতে পারতেছি না। মানে মাছ দেখে আমি খুব মানে অন্য চিন্তা বাদ দিয়া মাছের নেশায় আমি ডুবে গেছি, যে মাছ তো প্রচুর। তখন ওরা করলো কি, ওরা আমাকে মাছ দেখাই দিয়া ওরা একটু দূরে চলে গেল। মানে ওরা দূরে চলে, ওরাও মানে মাছ ধরার মতো কিছু করে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আমি বিষয়টা খেয়াল করতেছি না কেন, আমার তো মাছের দিকে নেশা, আমার তো নেশা মাছের দিকে। ওরা কোথায় যাচ্ছে ওটা আমি আর চিন্তা করতেছি না। তখন আমি মাছ ধরতেছি, খালি সামনেই যাচ্ছি। তখন দেখলাম কি হঠাৎ করে মানে মাছ আছে ঠিকই, মাছের নেশা আমি এতটাই ভূত হয়ে গেছি যে আমি একটা জিনিস খেয়ালই করিনি। হঠাৎ করে যখন আমি খেয়াল করলাম, এটা আমার মাছ ধরার জীবনে আমি কখনো এরকমটা কল্পনা করতে পারিনি। আমি দেখলাম কি যে একটা লাশকে মাছ খাচ্ছে, মাছ মস্তক মাংস টুকরা খাচ্ছে, মানে খাদ্য খায় মাছ এরকম, কিন্তু এটা লাশ। আমি তো ভয় পেয়ে গেছি। ওই 2 জন লোক কোথায় নাই, আপনি একা? তখন আমি তখন একা, সব দিক দিয়ে নীরব, মানে মাছগুলো মানে খাওয়ার মতো খাচ্ছে, আমি তাকায় দেখতেছি। পরে যখন আমি দেখলাম, আমি তো বুঝে গেছি যে আমার তো একটা কিছু হয়ে গেছে। আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম প্রাণে। আসার পরে এসে দেখি 2 জন লোক আসছে। ওই 2 জনই? ওই 2 জন না, আবার অন্য 2 জন, মানে যারা মাছ ধরতে আসছে ওরা আসছে। আচ্ছা। আসার পরে বললো যে কি ব্যাপার তুই আগেই নামে গেলে? ওরা বলছে যে কেউ আসতেছে না, লেট হয়ে যাচ্ছে। আর 2 জন ছিল, ওরা কোথায় গেছে আমি বলতে পারছি না। ওদেরকে এই ঘটনাটা বললাম। পরে বলছে তুই তো বড় বাসা বেশি গেছিস। বলছে কিরকম? পরে বলতেছি তুই অনেক আগে চলে আসছিস। তখন চিন্তা করে দেখছি যে আমি চলে গেছি রাত 3টার আগেই। তখন অনেক অন্ধকার থাকার কথা না? অন্ধকার থাকার কথা, কিন্তু ততটা না, পানিতে মানে মোটামুটি দেখা যায় সবকিছু। আচ্ছা, পানি তো। ওরা যখন আসলো তখন যেই একটা লাশ আপনি খেতে দেখলেন, মাছ খাচ্ছে, তখন ওটা ছিল না? তখন আমি টানে চলে আসছি, দৌড়ে চলে আসছি। ওইটা আমি বলতে পারি। ওদেরকে আমি বললাম আমি চলে আসছি, এবং ওই টাইমটাতে আজান দিয়ে ফেলছিল। আচ্ছা, মানে সবার কাছ থেকে যেটা শুনি ব্যাপারে সেটা হচ্ছে যে আজান দিয়ে ফেলে নাকি এই জিনিসগুলো আর থাকে না, আজানের আগেও এই পানিতে মাছের সাথে বা এগুলাই থাকে। তো ওই টাইমটাতে আমি যে মানে মাছের নেশা আগে চলে গেছি, আর আমাকে কে ডাকছিল সেটা আমি আদৌ বলতে পারবো না। ওখানে হচ্ছে কি এরকম একটা ঘটনায় ঠিক 1-1.5 বছর আগে একটা লোক মারা গেছে এখানেই। আচ্ছা, মানে এখানে বলতে কি এই বিলেই এক সাইডে আর কি। এবং ও মারা যাওয়ার পরে ওর মরা লাশটা পানিতে পয়সা ছিল। কিভাবে এই ধরনের ঘটনা কিভাবে মারা গেছে এটা ও জীবিত থাকলে হয়তো আমরা ঘটনা জানতে পারতাম, কিন্তু ওটা জানা মানে কিন্তু তার লাশটা পাওয়া গেছে একটা সাইডে, মানে বিলের একটা সাইডে পাওয়া গেছে একদম। মানে সে কি মাছ ধরতে গেছিল নাকি অন্য কোনো কারণে? তার মাছ ধরা, মানে তারও মাছ ধরা এসেছে। তো সে মারা গেছে। আমার একটা বিষয় একটু জানার ছিল, যখন যেই 2 জন বাকিরা পরে আসছে, যদি আপনারা 3 জন মিলে যে দেখতেন যে আসলেই ওখানে সেই লাশটা আছে কিনা, যেখানে আপনি দেখছেন যে মাছ লাশ খাচ্ছে, তাহলে হয়তো বা বিষয়টা আমরা কিছুটা ক্লিয়ার হইতে পারতাম। তখন আমি ওদেরকে বলছি, বলার পরে আমার ঘটনা তো আজানের আগেই ঘটে গেছে। ওদেরকে বলার পরে বলছে কোন জায়গাটাতে। তো তখন মানে প্রায় সকাল হয়ে যাচ্ছে, সবাই আসছে, ভয় কমে গেছে। তখন বললাম যে ওই জায়গাটাতে গেছি, গিয়ে দেখি কিছুই নেই। ওকে,
তো ওখানে সবাই মিলে যাওয়ার পর আর কোনো কিছু দেখতে পান নাই? না, সবাই মিলে গেলাম, দেখতে পেলাম না। তখন ওরা বললো যে ওই যে আগে যে লোকটা মারা গেছে ওই লোকটার মতো আমি হয়তো মারা যেতে পারতাম, কিন্তু আজান দেওয়ার কারণে ওই জিনিসগুলো আমাকে ছেড়ে দিছে বা ওই জিনিস চলে গেছে, এই কারণে আমি হয়তো বেঁচে গেছি। ওকে, যে আপনি বেঁচে গেছেন বলে আপনার স্টোরিটা আমরা জানতে পারছি। যে মারা গেছে তার স্টোরিটা হয়তো আমরা কখনো জানতে পারবো না। তো অনেক ধন্যবাদ মামুন ভাই যে এই ঘটনা কয়েকটা শোনানোর জন্য। তো এবার তো গ্রুপে আরো অনেকেই আছে, তো এবার আমরা একটু তাদের দিকে মুভ করি, তাদের স্টোরি শোনা বাকি রয়ে গেছে। ওকে, এবার গ্রুপের বাকি মেম্বারদের দিকে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা শুনলাম স্বপন এবং মামুন ভাইয়ের ঘটনা। এবার হচ্ছে আমরা যাদের কাছে যাচ্ছি, পরিচয়টা একটু প্রথমে আপনার কাছেই জানি। আমি গাজী ফাইজুল ইসলাম। ওকে, ফাইজুলের ঘটনা আমরা শুনবো। ফাইজুলের কাছে যাওয়ার আগে আরো একজন আছে, আমরা যেটা রেহানও কিছুক্ষণ আগে বলেছিল, তার কাছে আমরা একটু যাই, যে সে অনেকক্ষণ যাবৎ বসে আছে এবং তার ঘটনা শোনার জন্য আমরাও খুব অপেক্ষা করছি। আমি জানি সবসময় যখনই তার কাছে গেছি আমরা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা পেয়েছি। তো সুফল, কি অবস্থা, কেমন আছেন? হাই, আমি অনেক ভালো আছি। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে এখন আমরা যে প্লেসে আছি এই প্লেসটা আমার জন্য মোটেও নিরাপদ না। কেননা এর আগে আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। যারা আমার ট্রিটমেন্ট করেছে, হুজুর যারা, তারা বলেছে আমার জন্য এরকম প্লেস আসলে নিরাপদ না। তারপরেও এরকম একটা শ্মশান, যেটা অনেক আগে শ্মশান ছিল, মরা শ্মশান, সেখানে আমরা বসে আছি। জানি না কি ঘটবে, আল্লাহ না করুক। আই হোপ যে কিছুই ঘটবে না, কারণ অ্যাটলিস্ট টিম সেই ব্যবস্থাটা করেছে যত দূর সম্ভব। তারপরেও আসলে তো বিপদ কারো বলে ভয়টা তো মনে মধ্যে থাকবে। এইখানে সুফলকে একটা এক্সট্রা থ্যাঙ্কস দিতে হয়। সুফল এই রিস্কটা নিয়েছে শুধুমাত্র ডরের প্রতি ভালোবাসা, ডরের টিমের প্রতি তার ভালোবাসার জন্য সে এই রিস্কটা নিয়েছে। সে আমাদের সাথে এই জার্নিতে এই শ্মশানের মধ্যে এসছে। তো আমরা সুফলের ঘটনা তো শুনবো, তার আগে আমরা ফাইজুলের ঘটনার দিকে চলে যাই। ফাইজুল, আপনার যেই ঘটনাগুলো আছে, শুরুতে কোনটা দিয়ে শুরু করতে চান? কোন ঘটনাটা? আমাদের এলাকায় একটা চাচা আছে। ওকে ফাইজুল, এক মিনিট একটু আমি ইন্টারাপ্ট করি। এই আপনার ঘটনায় যাওয়ার আগে বলেন তো যে কখনো এত রাতে এই ধরনের শ্মশানে আর কখনো যাওয়া হয়েছে? আসলে এইরকম জায়গার পাশ দিয়ে গেছি, কখনো এরকম ভাবে কোথাও বসা হয় না, তাও বসে এত রাতের বেলা আড্ডা দেওয়া হয় না। আর এই জায়গাটা যেহেতু খুবই হন্টেড, আমার কাছে নতুন, এখানটা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষের ছায়া নাই, শুধু আমরা কয়েকটা মানুষ এখানে বসে আছি। খুব ভয় লাগতেছে। আই হোপ যে আপনার জীবনে আমি যেটা শুনেছি, মানে টিমের কাছে, এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে আছে। জি, তো আমরা সেই দিকে যাই এবার। তো আমাদের এলাকায় যে চাচাটা আছে। কোন এলাকা এটা? আমাদের ঢাকা নবাবগঞ্জে। তো আমাদের এলাকায় মোটামুটি হিন্দুদের বসবাস। তো হিন্দু লোকটা নাম ধর্মচাঁদ। ওকে, তো এটা অ্যাটলিস্ট 30-40 বছর আগের হবে। ওই সময় খুব যাত্রার খুব প্রভাব ছিল, মানুষের দূর দূরান্তে যাইতো, এন্টারটেইনমেন্ট যাত্রাটাই ছিল। তো ঘুম করে রাত্রে যাত্রা দেখার জন্য সে অনেক রাত্রে গেছে এবং দেখা যায় যে রাত কয়টা হয়েছে সে তার নিজেও জানে না। দেখা যায় যাত্রা শেষ হয়েছে, সে ভোর রাতের আগদে এরকম মুহূর্তে যাত্রা শেষ হয়েছে। ওইখান থেকে হাইটে আসতে হবে। তখন হাতের টর্চ লাইট কিছু ছিল বা কারো কাছে হারিকেন ব্যবহার করতো, এরকম ছিল। তো ওইখান থেকে বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে হবে ওই লোকেশনটা। আচ্ছা, বাড়ির দিকে সে আসতেছে। তো আমাদের এলাকায় ঢোকার সময় একটা জায়গা আছে, এটার নাম হয়েছে শ্মশানঘাট প্লাস। ওইখানে একটা ছাড়া বাড়িঘর ছিল একটা সময়, কিন্তু এখন নাই। তো ওই রাত করে 2-3 কিলোমিটার হাইটে ওইখানে আসবে, সারা বাড়ির ওই পাশ দিয়ে। ওইখানে এর আগে 2-1টা ঘটনা ঘটছে এরকম, যে রাত্রে ফাঁসি দেওয়া মানুষ মরে আসছিল ওইখানে, সুইসাইড কেস ওইখানে আসছে। তো সে এজ ইউজুয়াল যাত্রা লেখা প্রতিদিনই আসে এরকম, বা যখন যাত্রা হয় তখন আসে। তো আসার সময় একটা ছোট একটা খাল আছে, খালে হালকা পানি চলে যাওয়ার মুহূর্তে হালকা পানি পা একটু ভিজাইতে হয় আর কি, কিরকম। তো ওইখান দিয়ে সে যাবে এরকম একটা অ্যাটাম দিছে। তো যাওয়ার সময় সে পাটা পানিতে ফেলছে। তো তার পাশ থেকেই সে ফিল করতেছে যে আরেকটা মানুষও এরকম পা ফেলছে। ডর মানে ভয়। ডর। ছোট একটা খাল আছে, খালে হালকা পানি চলে যাওয়ার মুহূর্তে হালকা পানি পা একটু ভিজাইতে হয় আর কি, কিরকম। সে যাবে এরকম একটা অ্যাটাম দিছে। তো যাওয়ার সময় সে পাটা পানিতে ফেলছে। তো
তার পাশ থেকেই সে ফিল করতেছে যে আরেকটা মানুষও এরকম পা ফেলছে, বাট সে কিন্তু একা ছিল। সে এক পা আগায়, ওইটাও এক পা আগায়, মানে ওই শব্দটা মানে তার সাথে কিছু হ্যাঁ, একটা তার সাথে। আসতেছে, হ্যাঁ, কিন্তু কোনো দেখা যাচ্ছে না। সো সে আবার থামে, আবার দেয় পাও, ওই পাটার শব্দ আবার সাথে সে থামলে ওই হ্যাঁ, শব্দ আর হচ্ছে না। সে সামনে শব্দ হচ্ছে না। তো সে পরপর 2টা গাইড দেয় ওই রকম ভাবে। তো সে করছে কি, খুব জোরে একটা দৌড় দেয়, পানিটা পার হয়ে গেছে, পার হয়ে অপর সাইডে গেছে। অপর সাইডে যায় যে দেখতে পায় যে সে একটা কালা, মনে করেন যে যেমন বড় একটা হনুমান বা এরকম লোম, শরীরে লোম ভরা এরকম একটা আকৃতি ওই পাশে। তো সে দেখায়, সে বুঝতে পারছে যে এখানে হয়তো বা সামথিং ইজ রং হেয়ার। তো এরকম মনে করে সে করলো কি, একটু সামনে গেল, সামনের দিকে দৌড় দিল। সে ওই লোম যে আছে ওটাও দৌড় দিল তার সাথে সাথে। দৌড় দেওয়ার ফলে সে যখন আমাকে ঘটনা স্টোরিটা বলতেছিল, তার শরীরের লোমগুলো তারা তখনও ভয় পাচ্ছিল। সে তখনও ভয় পাচ্ছিল, কারণ সে রাত্রেই বলতেছিল আমাকে কাহিনীটা। তো এই মুহূর্তে সে যখন দৌড়ায় গেল, দেখে যে খুব বিকট শব্দ শুরু করছে, সে ধরতে পারলো না, মানে আক্রোশ, খুব মানে বন মানুষের মতো খুব আক্রোশ করতেছে, যে ধরতে পারলো না। এরকম করে সে পিছে তাকায়, দেখে যে বুকের মধ্যে এরকম চাপড়াইতেছে আর হাম জোরে জোরে শব্দ করতেছে। তো এই মুহূর্তে কি করলো, ওইখানে 2টা তাল গাছ ছিল, একটা তাল গাছরে নিয়ে দেখা যায় যে আরেকটার সাথে বাড়ি দিতেছে। সে দেখতেছে এরকম, দেখে যে ঝড় টর শুরু হয়ে গেছে। তো এই যে আচর টাচর কাটতেছে মাছিতে, মানে উল্টা পাল্টা করতেছে সবকিছু। এটা দেখে করছে কি, সে বাড়ির দিকে রওনা হয়েছে, দৌড় দিছে, বাড়িতে যায় তো পুরো এসে হয়ে গেছে। একটা জিনিস আমি বুঝলাম না, যে ওই মানে কালো রোমস জিনিসটা, যেটা ডেসক্রিপশন অলমোস্ট আফ্রিকান গরিলার সাথে মিলে যাচ্ছে, কিন্তু গরিলা আমার মনে হয় এটা শ্রোতা বন্ধুদের জেনে রাখা ভালো, যে গরিলা কিন্তু এশিয়া মহাদেশে কখনোই অ্যাভেলেবল না, এটা একমাত্র আফ্রিকান জঙ্গলেই, তাও এখন খুব রেয়ার, সহজে খুঁজে পাওয়া যায় না। এমনকি ধরে নেওয়া যায় যে আমাজন জঙ্গলেও নেই এখন। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা যে রাগারাগি শুরু করলো তাকে ধরতে না পেরে, সে কেন পিছু নিল না, পিছনে পিছনে কেন দৌড়াচ্ছিল না বা কিছু? এতক্ষণ তো সে সাথে সাথে আসছে। হ্যাঁ, সাথে সাথে আসছে, কিন্তু সে দৌড় দিছে, কিন্তু তার পিছু নেয় নাই। এর কারণটা আমি জানি না। বাড়িতে খুব জোরে দৌড়ে যায়, খুব মানে হতাশ ভাবে। সে আবার খুব সাহসী ছিল। তো বাড়ির আরো 2-3 জন মানুষ নিয়ে এসে সে দৌড়ায় আবার ব্যাক করছে ওইখানে, যে দেখবো আসলে কাহিনীটা কি। তাই সে দেখে যে তাল গাছ না, ঠিক আছে, কোনো নাই, কিন্তু যে মাটিতে যে আচর গুলি কাটছে ওগুলি স্পষ্ট বোঝা যাইতেছে যে এরকম আচর কাটছে একদম। আচ্ছা, এই মানুষটা। তো আরেক দিন হয়েছে কি, একদম দুপুরবেলা এই লোকটাই গরুর জন্য ঘাস কাটতে গেছে। তো ঘাস কাটে যখন আসছে বাড়িতে আসার পর সে খেয়াল করে নেই তার আশেপাশে কে আছে। তো পানি খাইতে গেছে, ঘরের যখন ঢুকছে তখন সে দেখে কি এই লোম যুক্ত এই মানুষটাই নাকি এইরকম আকৃতি তার সাথে তার পাশে দাঁড়ায় আছে এবং তারে জড়ায় ধরছে। একদম দুপুরে, কেউ বাসায় ছিল না, একদম দুপুরে। এইটা দেখার পরে সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন মানুষ আসছে তখন বলে কি হয়েছে, যে এরকম দেখছে। তার তো খুব খারাপ অবস্থা। তারপর কিছুদিন পর সুস্থ হয়েছে। একই জিনিস এটা দিনে দুপুরের সময়। আসলে দিনের ব্যাপারটা অনেকে এইভাবে করে ধরে, বাট আমি যতটুকু জানি, সুমন তুই জানিস কিনা আমি জানি না, যে ঠিক দুপুর বেলা 12টার যে বিষয়টা আছে, মানে ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে তখন নাকি কিছু অলৌকিক কিছু ব্যাপার মানুষের সামনে ধরা দেওয়ার একটা খুব ভালো সময় এটা, এরকম শুনেছি। এখন এটা কতটুকু কনফার্ম জানি না, তবে ফাইজুলের গল্পের সাথে কিন্তু ওই টাইমটা মিলে যাচ্ছে। তো এটা মানে ওনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে একই জিনিস উনি 2বার দেখেছে। তো এরকম কি তার সাথে আরো ঘটেছে? তার সাথে আরো ঘটছে। তো সে বলতে চায় না আসলে কাহিনীগুলো, অনেক আগের। সে বলতে চায় না যে আমরা যদি ভয় পাই, এই জেনারেশন মানুষ আবার আমাদেরকে ভয় পাওয়া দিলে, এই কারণে। উনি এখনো তো আছেন, তাই না? তিনি এখনো বেঁচে আছে। আমরা যদি উনাকে পেতাম তাহলে হয়তো বা পুরো ঘটনাটা খুব ভালোভাবে জানতে পারতাম। যদি সম্ভব হয় তাহলে ডরের কোন একটা জার্নিতে আমরা আশা করি তাকে। তবে আমার কেন যেন একটা ধারণা হচ্ছে যে উনি হচ্ছে ওই মানুষগুলোর মতন একজন। আমাদেরকে এরকম ভাবে অনেকেই এখন পর্যন্ত প্রায় 7-8 জন তো আমিও সুমন পেয়েছি যাদের কাছে স্টোরি আছে, যারা স্টোরিগুলো আমাদেরকে হয়তো বা কোনোভাবে বলবে বা অন্য মানুষের মাধ্যমে বলবে, কিন্তু তারা নিজেরা শেয়ার করতে রাজি না, কারণ তারা বদ্ধমূল ভাবে বিশ্বাস করে ঘটনাটা যদি তারা বলে সেই ঘটনাগুলো তাদের সাথে আবার ঘটার একটা সম্ভাবনা তৈরি হবে। এটা অনেকেই বিশ্বাস করে, এবং এটা সত্যি কথা বলতে কি, যে এটা যত বেশি বিশ্বাস করে তার সাথে এটা তত বেশি ঘটবে। এবং এটা ভৌতিক বা অলৌকিক কোনো ক্ষমতা নয়, এটা হচ্ছে মানুষের মন এবং ব্রেনের ক্ষমতা। সবচেয়ে রেহান একটা বড় ঘটনা কি, কিছুদিন আগে আমার একজনের সাথে কথা হয়েছে। তো একজন একটা হচ্ছে মাজারের একটা ঘটনা নিয়ে একটা ঘটনা শেয়ার করেছিল আমার সঙ্গে, এবং মানে ঘটনাটা এমন হয়েছে যে সেই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করছে, কিন্তু ঘটনাটা
প্রথমে সে রাজি ছিল, পরবর্তীতে মানে সবার সাথে অন এয়ারে শেয়ার করতে সে রাজি হয়নি, এবং ঘটনাটা আজও আমি জানি, কিন্তু উনার প্রতি রেসপেক্ট রেখে আসলে ওই ঘটনাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। সেটাই। যাই হোক, ফাইজুলের কাছে আমরা যেই গল্পগুলো শুনলাম, এছাড়াও কি ফাইজুলের আর কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আমার আরো এক্সপিরিয়েন্স আছে। আমি এরকম আমাদের পাশের বাড়ির একটা ভাবি, মানে তার বিয়ে হয়েছে, আমি বিয়ে খাইছি, মেয়ের অনুষ্ঠান খাইছি। তো তার এক সময় এরকম অবস্থা হয় যে হঠাৎ সে ছেলে মেয়েদের দেখতে পারে না। আচ্ছা, নিজের ছেলে মেয়েদের? হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের দেখতে পারে না, বাসার মানুষের সাথে রাব ব্যবহার করে। তো তার স্বামী বিদেশ ছিল, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তার এইজটা কত ছিল? তার এইজটা 22। আচ্ছা আচ্ছা। সে যখন খারাপ ব্যবহার করে, তো তার শাশুড়ি এটা গ্যাস করলো যে হয়তোবা তার সাথে সামথিং ইজ রং, কিছু খারাপ কিছু ঘটতেছে। তো সে একদিন করলো কি হুজুরকে ডাকাইলো। আচ্ছা, হুজুরকে ডাকাইলো যখন, হুজুরে যখন তাকে দেখলো, বললে কি হ্যাঁ কিছু একটা তার সাথে একটা প্রবলেম আছে, তো এখন আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, কারণ তাকে এখন কিছু করা যাবে না, আর যদি এখন করতে চাই তাহলে আমার সমস্যা হবে। আচ্ছা। তো সেদিন রাত্রে, যেদিন হুজুর আসে, তো বলছে যে আগামীকাল আসবে, তো সেদিনকার রাত্রে সে ঘুমায় রয়েছে। হঠাৎ করে সে ওই মহিলাটা যে বউ, সে ওই বাড়ির বউ, সে খেয়াল করে, অনুভব করে যে তার পা কে যেন টাইনে খাটে থেকে নিচে নামাই দিতেছে। তো সে চিৎকার করে ওঠে যে কে নামাই দিল। তো এরকম চিৎকার করে সবাই তো জাগনা হয়ে গেছে। পা টানার অনুভব করেছে নাকি টেনে নিচে নামিয়ে ফেলেছে? অলরেডি নিচে নামাই দিছে। ঘুমে স্বপ্ন হতে পারে এটা ভাবছে সবাই, যে খারাপ কোনো স্বপ্ন দেখছে। তো তখন সবাই যখন জায়গায় গেছে রাত্রে, ছাদের উপর, চালের উপর, টিনের চাল ছিল, চালের উপর ধামধাম ধামধাম করে বড় বড় মনে করে ইট পাথর ঢিল টিল মারতেছে, চাল টাল ভেঙে যেতেছে, এরকম একটা অবস্থা। সবাই ভয় পেয়েছে, বাসায় যারা ছিল সবাই ভয় পেয়েছে। মানে এই শব্দগুলো কি যখন সে স্বপ্ন দেখে ভয় পেল, বা যখন সে ভয় পেল তখনই হচ্ছে একই সাথে? তখন কিন্তু সবাই জাগনা জায়গায় গেছে, সে ভয় পাওয়ার পরে মানে টান দিছে, তখনই ওই ধরনের শব্দগুলো, তখন ওই ধরনের শব্দ হয়েছে। তো তারা চুপচাপ ছিল, সূরা কালাম যা আছে পড়ছে। তো তারপরের দিন হুজুরে আসছে, হুজুরে আসার পর বলল যে বাড়ি বন্ধ করতে হবে, এখানে খুব একটা খারাপ প্রভাব